বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, আজকে হচ্ছে 22শে মে 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষা উপলক্ষে যে রিভিশন ব্যাচ, সেটার ফৌজদারি কার্যবিধির তৃতীয় ক্লাস। এবং আজকে আমরা আলোচনা শুরু করব ফৌজদারি কার্যবিধির 57 ধারা থেকে। দেখেন, গতকাল আমরা আলোচনা করেছিলাম যে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে 54 ধারায় 11টা ক্ষেত্রে, 55 ধারায় পারে 3টা ক্ষেত্রে। তবে 55 ধারায় পুলিশকে হতে হবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এবং 3টা ক্ষেত্রে কি কি? যদি কেউ তার উপস্থিতি গোপন করে, যার প্রকাশ্য কোনো জীবিকা নাই, আর অভ্যাসগত অপরাধ। 57 ধারা দেখেন, নাম ও বাসস্থান জানাতে অস্বীকৃতি, রিফিউজাল টু গিভ নেম অ্যান্ড রেসিডেন্স। আমল অযোগ্য অপরাধ করেছে, বললেন আমল অযোগ্য অপরাধ করেছে এমন অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে আন্ডারলাইন করবেন 57 ধারায় পুলিশ কর্মকর্তাকে ক্ষমতা দেওয়া হয়েছে। সাধারণত পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে আমল যোগ্য অপরাধের ক্ষেত্রে। কি বলেন? আমল যোগ্য। কারণ আমল অযোগ্য অপরাধে যদি আপনি বিনা পরোয়ানায় গ্রেফতার করতে চান, তাহলে তো হবে না। আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে অনুমতি লাগবে কার? ম্যাজিস্ট্রেটের। ওয়ারেন্ট লাগবে। আর ওয়ারেন্ট দেবে কে? ম্যাজিস্ট্রেট। কিন্তু 57 ধারায় বলছে যে পুলিশের কাছে আপনি আমলযোগ্য অপরাধের, পুলিশের সামনে আপনি একটা আমলযোগ্য অপরাধ সংগঠন করছেন, ধরেন একজনের গালি দিছেন, একজনের থাপ্পড় দিছেন, আর পুলিশ তারা যে জিজ্ঞেস করছে যে তোমার নাম কি, বল, তোর ঠিকানা কোথায়, বল। পুলিশ তো গ্রেফতার করতে পারবে না, নাম ঠিকানা জিজ্ঞেস করছে। এখন নাম ঠিকানা বলছে ভুল, বা 24 ঘন্টার ভিতরে নাম ঠিকানা দেয় নাই, তাহলে পুলিশ তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেফতার করে কত ধারায়? 57 ধারায়। আমল অযোগ্য অপরাধ করলেই গ্রেফতার করতে পারে না, যদি সে কি নাম ঠিকানা না দেয়। কত ঘন্টার মধ্যে? 24 ঘন্টার ভেতরে। তো এখানে 24 ঘন্টা লেখা না, একটু লিখে নিয়েন। দেখেন, 57 ধারায় পুলিশ কর্মকর্তা কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারে যদি উক্ত ব্যক্তি কোনো আমল অযোগ্য অপরাধ করে বা করার জন্য অভিযুক্ত হয় এবং পুলিশ অফিসারের দাবি ক্রমে নিজের নাম বাসস্থান জানাতে অস্বীকৃতি জ্ঞাপন করে, অথবা এইরূপ নাম বাসস্থানের কথা প্রকাশ করে যা উক্ত অফিসার যুক্তিসঙ্গতভাবে মিথ্যা বলে মনে করে। তাহলে আপনি জাস্ট মনে রাখবেন, আমল অযোগ্য অপরাধ করার পরে যদি নাম ঠিকানা না দেয়, কত ঘন্টার মধ্যে? 24 ঘন্টার মধ্যে, তাহলে তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। কে পারে? পুলিশ কর্মকর্তা। কত ধারা? 57 ধারা। শেষ। এখানে আর একটা ধারা লেখেন, স্টার দিয়ে লেখেন, এ জায়গায় নিচে একটু লেখেন। 151 ধারায় লেখেন, 151 ধারায়, 151 ধারায় আমলযোগ্য অপরাধ প্রতিরোধে, আমলযোগ্য অপরাধ প্রতিরোধে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। 151 ধারায় আমলযোগ্য অপরাধ প্রতিরোধে পুলিশ বিনা পরোয়ানায় কি করতে পারে? গ্রেফতার করতে পারে। তাহলে এখানে দেখেন, পুলিশ 54 ধারায় গ্রেফতার করতে পারে আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে 11টা ক্ষেত্রে, 55 ধারায় 3টা ক্ষেত্রে বিনা পরোয়ানায়, 57 ধারায় ওই যে নাম ঠিকানা না দিলে। আর বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে পুলিশ কত ধারায়? 151। এর মধ্যে শুধুমাত্র একটা ক্ষেত্রে ওই পুলিশ কর্মকর্তাকে ওসি সাহেব হইতে হবে, সেটা 55 ধারা। আর বাদ বাকি ক্ষেত্রে ওসি সাহেব হওয়ার প্রয়োজন নাই। 59 ধারা দেখেন, বেসরকারি ব্যক্তি কর্তৃক এবং গ্রেফতার এবং এরূপ গ্রেফতারের পরবর্তী পদ্ধতি। আপনি হলেন বেসরকারি ব্যক্তি, পুলিশ যেরকম বেআইনি ভাবে গ্রেফতার মানে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে, আপনিও বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবো। কত ধারায়? 59 ধারায়। দুইটা কারণ দেখেন, দুই শ্রেণীর ব্যক্তিকে কি কি অজামিনযোগ্য বা আমলযোগ্য অপরাধ সংগঠন করে। আমাদের সামনে যদি কেউ অজামিনযোগ্য বা আমলযোগ্য অপরাধ করে, কি কি? অজামিনযোগ্য মানে জামিন অযোগ্য, এবং আরেকটা কি? আমলযোগ্য অপরাধ করে, তাহলে আপনি তারে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবো। এখন গ্রেফতার করে আবার তারে আমরা আমাদের বাসায় নিয়ে আসবো না, থানায় নিয়ে দিয়ে আসবো। বুঝছেন? আর একটা হলো কি দেখেন, অপরাধী বলে ঘোষিত ব্যক্তি।
প্রোক্লেইমড অফেন্ডার। তাহলে বেসরকারি ব্যক্তি কোন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে কয়টা ক্ষেত্রে? দুইটা ক্ষেত্রে। কি কি? আমলযোগ্য আর জামিন অযোগ্য অপরাধ, আর একটা কি? অপরাধী বলে ঘোষিত ব্যক্তি। বুঝছেন? এ জায়গা আর পড়ার নাই। এবং এমন গ্রেফতারকৃত ব্যক্তিকে দেখেন কোনো প্রকার বিলম্ব না করে পুলিশ কর্মকর্তার নিকট হস্তান্তর করবে। মানে আমরা যদি কাউরে গ্রেফতার করি তাহলে হস্তান্তর করব কোথায়? পুলিশ কর্মকর্তার কাছে। পুলিশ কর্মকর্তার অনুপস্থিতিতে তাকে নিকটস্থ থানার হেফাজতে নিয়ে যাবে বা নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। তাহলে 2023 সালে একটা প্রশ্ন এসেছে, দেখেন, যে বেসরকারি ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারেন যদি অপর ব্যক্তিটি জামিন অযোগ্য আর কি করে? আমলযোগ্য অপরাধ করে। জামিন অযোগ্য আর আমল যোগ্য। তারপরে 2 নম্বর প্রশ্নটা দেখেন, কোড অফ ক্রিমিনাল প্রসিজার এর কোন ধারার বিধান অনুযায়ী একজন সাধারণ ব্যক্তি অপরাধ মানে সাধারণ ব্যক্তি নন বেইলেবল বা কগনিজেবল অপরাধের ক্ষেত্রে গ্রেফতার করতে পারে? কত ধারায়? 59 ধারায়। আচ্ছা, এখন আসেন ম্যাজিস্ট্রেট কর্তৃক গ্রেফতার, ধারা 64 এবং 65। খুব সংক্ষেপে বলে দিই, ম্যাজিস্ট্রেটের সামনে যদি অপরাধ করে গ্রেফতার করবে 64 ধারায়। সেই ম্যাজিস্ট্রেটটা নির্বাহী ম্যাজিস্ট্রেট হোক আর বিচারিক ম্যাজিস্ট্রেট হোক, এবং ওই অপরাধটা জামিনযোগ্য হোক, জামিন অযোগ্য হোক, আমলযোগ্য হোক বা আমল অযোগ্য হোক, কোনো ম্যাজিস্ট্রেটের সামনে কোনো অপরাধ করলেই ম্যাজিস্ট্রেট তারে স্বয়ং গ্রেফতার করতে পারে বা কাউরে দিয়ে গ্রেফতার করাইতে পারে। কত? 64। আর 65তেও ম্যাজিস্ট্রেট গ্রেফতার করতে পারে। যখন অন্য কোনো অপরাধ করছে তখন ম্যাজিস্ট্রেটের কাছে আমরা নালিশ করি, ওই নালিশ করলে ম্যাজিস্ট্রেট স্বয়ং তারে গিয়ে গ্রেফতার করতে পারে অথবা কাউরে নির্দেশও দিতে পারে। একটু বুঝাইতে হবে, আমি একটু বুঝাই। ধরেন করিম একজন ম্যাজিস্ট্রেট, তার সামনে মানে তার উপস্থিত, সে যখন যেখানে উপস্থিত ওনার সামনে একজন অপরাধ করছে, সেটা আমলযোগ্য হোক আমল অযোগ্য হোক, ম্যাজিস্ট্রেট গ্রেফতার করবে কত ধারায়? 64। বুঝছেন? আর ম্যাজিস্ট্রেটের সামনে করে নাই, অন্য কেউ করছে, অন্য কোথাও করছে, এখন ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে নালিশ করছে। ম্যাজিস্ট্রেটের কাছে নালিশ করলে ম্যাজিস্ট্রেট ওয়ারেন্ট দিতে পারে না ভাই? ওয়ারেন্ট দিলে ওয়ারেন্টটা কার্যকর করে কে? পুলিশ। ম্যাজিস্ট্রেট স্বয়ং এসে তার গ্রেফতার করতে পারে, সে স্বয়ং তো পারেই, বা অন্য কাউরে দিয়েও কার্যকর করাইতে পারে। কত? 65। বুঝেন কিনা? ম্যাজিস্ট্রেটের সামনে স্বয়ং করলে কত? 64। অন্য কোন সময় করছে, ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে নালিশ করছে, ওইটাও ম্যাজিস্ট্রেট নিজে গ্রেফতার করতে পারে বা কাউরে গ্রেফতার নির্দেশ দিতে পারে। কত? 65। শেষ। বিগত বছরের একটা প্রশ্ন দেখেন, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1908 এর কোন ধারার ক্ষমতা বলে ম্যাজিস্ট্রেট নিজে কোনো ব্যক্তিকে আটক করতে পারে? আমরা জানি 64তে পারে, 65তে পারে, বাট এই জায়গায় আছে কত? 65। তাহলে উত্তর কত? 65। স্বয়ং ম্যাজিস্ট্রেটের সামনে করলে কত? 64। আর ওনার অন্য জায়গা করছে, ওনার কাছে নালিশ করছে, উনি পারে কত? 65। বোঝা গেল ভাই? আচ্ছা, জেনে রাখা ভালোর সব শেষের পয়েন্টটা দেখেন, পুরাতন বইতে নাই, পুরাতন বইতে আছে প্রশ্নের মধ্যে। পরোয়ানা ব্যতীত গ্রেফতার করেছে এমন কোন ব্যক্তিকে পুলিশ অপ্রয়োজনীয় বিলম্ব ব্যতীত উক্ত মামলার বিষয়ে এখতিয়ার আছে এমন কোন ম্যাজিস্ট্রেটের নিকট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়ে যাবে বা প্রেরণ করবে। কত ধারা? 60 ধারা। একটু বুঝতে হবে, পুলিশ তো পরোয়ানা ছাড়া গ্রেফতার করতে পারে 54, 55, 57, 151। এখন গ্রেফতার করার পরে পুলিশ তারে করবে কি? পুলিশ তারে কি করবে? পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে তারে নিয়ে যাবে অথবা ওই ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাবে। এই কথাটা বলছে কততে? 60 ধারা। এতটুকুই। তাহলে আমরা এখানে সেলফ প্র্যাকটিসের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, 1 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, বিশেষ করে একেবারে খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা 8 নাম্বার, পুরাতন বইটা আছে, নাম্বার মিলবে কিনা আমি জানি না, পড়লে বুঝবেন। যে 62 ধারার প্রশ্ন, মেট্রোপলিটন এলাকায় কতজন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করা হয়েছে তা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপোর্ট করবে কার কাছে? ঢাকা শহরে, ধরেন সারা ঢাকা শহরে মেট্রোপলিটন এলাকায় যতজন ব্যক্তিরে বিনা পরোয়ানায় গ্রেফতার করছে, প্রতিটা থানার ওসি সাহেব এটা জানাবে কারে? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে। কত ধারা? 62। আপনার ধারা মনে রাখার দরকার নাই, জাস্ট ফ্যাক্টটা মনে রাখেন যে মেট্রোপলিটন এলাকায় কাউরে বিনা পরোয়ানায় গ্রেফতার করলে কারে জানাবে? সিএমএম রে, নাকি? এখন আমরা জানি যে মেট্রোপলিটন এলাকায় যদি সিএমএম হয় তাহলে জেলা পর্যায়ে হওয়ার কথা কার? সিজিএম।
বাট এখানে দেখেন মেট্রোপলিটন এলাকার বাইরে কতজন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করা হয়েছে তা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপোর্ট করবে। চিফ জুডিশিয়াল তো আছেই, সেই সাথে সাথে জেলা ম্যাজিস্ট্রেটের নিকট। এই দুইটা প্রশ্ন খুবই 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 গুরুত্বপূর্ণ। ধারা মনে থাক বা না থাক, ফ্যাক্ট যেন মনে থাকে। বুঝতে পারছেন? এই মদিনা সুলতানা, তাহলে ঢাকা শহরে যাদেরকে, তাও কি পরোয়ানা সহ নাকি বিনা পরোয়ানায়, ঢাকা শহরে যাদের বিনা পরোয়ানায় গ্রেফতার করছে ওসি সাহেব কারা জানাবে? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আর আদার দেন মেট্রোপলিটন এরিয়ায় ওসি সাহেব কারা জানাবে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং সেই সাথে জেলা ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, চলে আসেন পরের পেজে, পরের টপিকে। 61 এবং 167 বিনা পরোয়ানায় গ্রেফতার এবং পরবর্তী কার্যক্রম, অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট এন্ড সাবসিকুয়েন্ট প্রসিডিংস। আমি খুব সংক্ষেপে, যতটা সংক্ষেপে বোঝানো যায় একটু বুঝেন, শুনেন। আমরা একটু আগে পড়ছি যে বিনা পরোয়ানায় গ্রেফতার করলে পুলিশ তারে পাঠাবে 60 ধারায় বলছে, হয় ম্যাজিস্ট্রেটের কাছে না এলাকার কাছে, থানায়, নাকি? এখন 61 ধারায় বলছে পুলিশ যদি কাউরে বিনা পরোয়ানায় গ্রেফতার করে, পুলিশ সর্বসাকুল্যে ওই গ্রেফতারকৃত ব্যক্তিরা রাখতে পারবে 24 ঘন্টা। কত ঘন্টা? এবং 24 ঘন্টা পুলিশ রাখতে পারবে, এর মধ্যে তারে হাজির করতে হবে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের কাছে। এখন যদি বিষয়টি এরকম হয় যে পুলিশ যেখান থেকে গ্রেফতার করছে সেখান থেকে ম্যাজিস্ট্রেটের কাছে নিতেই, থানা থেকে ম্যাজিস্ট্রেটের কাছে নিতেই 12 ঘন্টা লাগবে। কত ঘন্টা? তাহলে পুলিশ কি 12 ঘন্টা রাখবে? না, পুলিশ 24 ঘন্টাই রাখবে। আর কোর্টে নিয়ে যা লাগার লাগুক, কিন্তু পুলিশ রাখতে পারবে সর্বোচ্চ কত? 24 ঘন্টা। কত ধারায় বলছে? 61। কোন ধরনের গ্রেফতারের ক্ষেত্রে? বিনা পরোয়ানায়। বুঝেন কিনা? এখন 61 ধারায় বলছে কি, 24 ঘন্টা রাখার পরে পুলিশ হাজির করবে কার কাছে? ম্যাজিস্ট্রেটের কাছে। এখন আচ্ছা, এখন মজার বিষয় হলো, শুনেন, 24 ঘন্টার মধ্যে উনি ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করলো। এখন ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করার পরে পুলিশ বলতেছে যে অনার, আমার তো তদন্ত শেষ হয় নাই, কিন্তু আমার তো রাখার ক্ষমতা আছে 24 ঘন্টা, আমি তো বেশি রাখতে পারবো না। এখন ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করলে ম্যাজিস্ট্রেট কি করবে দেখেন? ম্যাজিস্ট্রেট হয় তাহলে জামিন দিবে, সে যদি কোনো কিছু না করে তাহলে কি দিবে? জামিন দিবে। আর জামিন না দিলে পাঠাবে কোথায়? কারাগারে। আর পুলিশ যদি বলে যে আমার তো তদন্ত শেষ হয় নাই, তখন পুলিশ ওই আসামিরে ওনার কাছে ফিরায় আনার জন্য কি বলে? ফিরায় আনার জন্য যে আবেদন করবে সেটা হলো রিমান্ড। বুঝছেন? ফিরায় আনার জন্য যে আবেদনটা করবে এটারে বলে কি? রিমান্ড। রিমান্ডের আবেদন করে 167(2)। বুঝেন কিনা? রিমান্ড বলতে আমরা বুঝি হয়তোবা ওই যে আসামির অত্যাচার করা, ডিম থেরাপি, বরফ থেরাপি, এগুলা বুঝে। বাট রিমান্ড মানে অ্যাকচুয়ালি পুলিশ 24 ঘন্টার মধ্যে তদন্ত শেষ করতে পারে নাই, ওই ব্যক্তির আরো জিজ্ঞাসাবাদ করা দরকার। বুঝছেন? তাহলে রিমান্ডের আবেদন শুধু কোন ধরনের মামলায় তাহলে করা যায়? যে ক্ষেত্রে পুলিশ কাউরে গ্রেফতার করে কি পরোয়ানায়? বিনা পরোয়ানায়। যদি পরোয়ানা সহ গ্রেফতার করে ওই মামলায় রিমান্ড চাওয়া যাবে না। বুঝতে পারছেন? তাহলে 61 ধারায় বলছে পুলিশ রাখতে পারবে কতক্ষণ? 24 ঘন্টা। আরো বেশি যদি রাখার আবেদন করতে হয়, কত ধারা আবেদন করবে? 167(2). এবং 167(2) ধারা আবেদন করে কি বলবে? যে আমার হেফাজতে আরো রাখা দরকার, অপরাধ করছে, ওর কাছ থেকে আরো তথ্যাদি জানতে হবে। সেই ক্ষেত্রে সর্বসাকুল্যে রিমান্ড মঞ্জুর করতে পারে 15 দিন। কতদিন বলেন? 15 দিন। আগে প্রতিবারে 15 দিন করে পারতো, প্রথমবার রিমান্ড চাইছে 15 দিন, দ্বিতীয়বার চাইছে 15 দিন, তৃতীয়বার চাইছে 15 দিন। কিন্তু 2025 সালে যে অর্ডিন্যান্স এবং 26 সালে সংসদে পাশ হয়েছে, সেখানে বলছে যে একটা মামলায় সর্বসাকুল্যে একজনের রিমান্ড মঞ্জুর করতে পারবে কতদিন? 15 দিন। তাতে 10 বার চাইলেও 15 দিন, একবার চাইলেও 15 দিন। তাহলে এই যে 24 ধারাটা একটু পড়ি, দেখেন, গ্রেফতারকৃত ব্যক্তিকে 24 ঘন্টার বেশি আটক রাখা যাবে না। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরের 61 ধারায় বলা হয়েছে গ্রেফতারকৃত ব্যক্তিকে 24 ঘন্টার বেশি সময় আটক রাখা যাবে না। 61 ধারায় আরো বলা হয়েছে গ্রেফতারকৃত ব্যক্তিকে 167 ধারায় ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত 24 ঘন্টার অধিক সময় আটক রাখা যাবে না। সুতরাং 24 ঘন্টার অধিক সময় আটক রাখতে হলে 167 ধারায় ম্যাজিস্ট্রেটের নিকট হতে বিশেষ আদেশ অনুসারে আটক রাখতে হবে। আন্ডারলাইন করবেন, 24 ঘন্টা হিসাব করার ক্ষেত্রে গ্রেফতারের স্থান হতে ম্যাজিস্ট্রেটের আদালতে যাওয়ার সময় বাদ দিতে হবে।
ভাইবা পরীক্ষার সময় জিজ্ঞাসা করে, বলেন তো বিনা পরোয়ানায় গ্রেফতার করছে, পুলিশ কতক্ষণ রাখতে পারবে? 24 ঘন্টা। আর পর জিজ্ঞেস করে, আচ্ছা বলেন, ওই যে জায়গা 24 ঘন্টা রাখতে তো পারবে বুঝলাম, কিন্তু থানা থেকে ম্যাজিস্ট্রেটের কাছে নিতেই 24 ঘন্টার বেশি লাগে, তাহলে পুলিশ কতক্ষণ রাখতে পারবে? তার পুলিশ 24 ঘন্টাই পারবে। আদালতে যাইতে যদি 4 দিনও লাগে সেটা তো তার ব্যাপার, ওই সময় এই জায়গা কাউন্ট হবে না। বুঝছেন? আচ্ছা দেখেন, অভিযুক্তকে ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ। ভারপ্রাপ্ত কর্মকর্তা বা সাব ইন্সপেক্টর পদমর্যাদা নিম্ন পদস্থ না এমন তদন্তকারী কর্মকর্তা নির্ধারিত ডায়েরিতে লিখিত ঘটনা সম্পর্কিত তথ্যের নকল সহ গ্রেফতার এবং আটককৃত ব্যক্তিকে 167 ধারার অধীন গোল দিবেন। 2টি কারণে থানার নিকটতম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে পারে। কয়টা কারণে? 2টা। একটা দেখেন, 24 ঘন্টার মধ্যে তদন্ত শেষ না করতে পারলে, আর অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এবং তথ্য সুপ্রতিষ্ঠিত বলে কি বিশ্বাসযোগ্য হলে। মানে 24 ঘন্টার মধ্যে তদন্ত শেষ করতে পারে নাই, আর একটা হলো সে যে অপরাধ করছে এটা কি মনে হচ্ছে? বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে। দাঁড়ান, এই জায়গায় আপনারা একটা নোট পাবেন, একটু ধৈর্য ধারণ করেন। এখন আমি আপনাদের যে মাত্র যে পেজটা দিলাম, এই পেজের ওই 167 ধারাটা একটু দেখেন। 167 ধারা পাইছেন? এখানে দেখেন যে পুলিশ হেফাজতে বা জুডিশিয়াল হেফাজতে অভিযুক্ত এক আটকাদেশ, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার অর্ডিন্যান্স 2025 দ্বারা 167 ধারার উপধারা 2 সংশোধন করে গ্রেফতারকৃত অভিযুক্তকে রিমান্ডে বা হেফাজতে সংক্রান্ত বিধানে পরিবর্তন করা হয়েছে। বিদ্যমান পুলিশ রিমান্ড বা পুলিশ হেফাজতের পাশাপাশি আন্ডারলাইন করবেন বিচারিক হেফাজত মর্মে নতুন বিধান চালু করা হয়েছে। সংশোধিত 167 ধারায় 2 প্রকারের হেফাজতের বিধান আছে। দেখেন, আগে ছিল শুধু পুলিশ রিমান্ড, বর্তমানে করছে দেখেন পুলিশ হেফাজতের রিমান্ডও আছে, আর একটা আছে বিচারিক হেফাজত। কি বলেন? বিচারিক হেফাজত। এখন পুলিশ হেফাজতে যেটা আমরা এতক্ষণ ধরে ব্যাখ্যা করেছি যে সর্বোচ্চ কতদিন? 15 দিন। এই যে দেখেন, অভিযুক্তকে এই ধারার অধীন কোন অভিযুক্তকে যে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করা হয়েছে বা অন্য কোনো পন্থা হাজির করা হয়েছে, তিনি মামলাটি বিচার করার এখতিয়ার থাকুক বা না থাকুক, এটা আন্ডারলাইন করেন। বিচার করার এখতিয়ার থাকুক বা না থাকুক, সময় সময় উক্ত গ্রেফতারকৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতে বা রিমান্ডে এককালীন গোল দিবেন, সর্বোচ্চ 15 দিনের জন্য আটকের আদেশ দিতে পারেন। গোল দিবেন, 15 দিন গোল দিছেন। আর বিচার করার এখতিয়ার থাকুক বা না থাকুক আন্ডারলাইন করছেন। পরীক্ষায় প্রশ্ন আসবে যে যিনি রিমান্ড মঞ্জুর করবেন তার কেউ এই অপরাধের বিচার করার ক্ষমতা থাকতে হবে কিনা। থাকতেও পারে, নাও পারে। এবং রিমান্ড সর্বসাকুল্যে কত? 15 দিন। মামলাটি বিচারের বা বিচারের জন্য প্রেরণের এখতিয়ার তার না থাকলে বা আরো আটক রাখা অপ্রয়োজনীয় মনে করলে তিনি অভিযুক্তকে এখতিয়ার সম্পন্ন একই ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন, দরকার নাই। তবে শর্ত থাকে যে দেখেন, তৃতীয় শ্রেণীর কোন ম্যাজিস্ট্রেট এবং সরকার কর্তৃক এ বিষয়ে বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত নন এমন কোন দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পুলিশ হেফাজতে আটক রাখার অনুমতি দিবেন না। আমার যেটা মনে রাখতে হবে যে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট রিমান্ড মঞ্জুর করতে পারবেন না, এইটুক। যদি পরীক্ষায় প্রশ্ন আসে কে রিমান্ড মঞ্জুর করতে পারবে না? তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। রিমান্ড সর্বসাকুল্যে কতদিন? 15 দিন। তার বিচার করার ক্ষমতা থাকতে হবে, না থাকতেও পারে, নাও পারে। নতুন সংশোধনের মাধ্যমে পুলিশ হেফাজতে 15 দিনের অধিক মেয়াদের আটক আদেশ প্রদানে ম্যাজিস্ট্রেটের উপর বিধি আরোপ করা হয়েছে। এবং এখানে যদি একটু দেখেন, বিধান করা হয়েছে কোন ম্যাজিস্ট্রেট কোন নির্দিষ্ট মামলায় অভিযুক্ত ব্যক্তিকে আন্ডারলাইন করেন 15 দিনের অধিক সময় ধরে পুলিশ হেফাজতে আটক রাখার অনুমতি দিবে না। এবং যেখানে আরো আটক রাখার প্রয়োজন বলে মনে করে ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে ব্যক্তিগতভাবে বা আন্ডারলাইন করেন ব্যক্তিগতভাবে বা ইলেকট্রনিক ভিডিও লিঙ্কেজের মাধ্যমে হাজির করার পর বিচারিক হেফাজতে জুডিশিয়াল কাস্টডিতে ধরনের আটক রাখার অনুমতি দিতে পারে। পরীক্ষা যদি প্রশ্ন আসে যে রিমান্ড 15 দিনের পরে যদি আরো দরকার হয় তাহলে কিসে পাঠাবে? বিচারিক হেফাজতে। কত দিনের জন্য? নির্দিষ্ট নাই। বুঝছেন? কিসের মাধ্যমে? ব্যক্তিগতভাবে বা ভিডিও লিঙ্কেজের মাধ্যমে। এতটুকুই। বুঝতে পারছেন? আর বর্তমানে এই জায়গায় একটা লেখা আছে, এমনি শুনে রাখেন, যে এখন রিমান্ডে পাঠানোর আগে বা পরে ম্যাজিস্ট্রেট ইচ্ছা করলে ওই ব্যক্তিরে শারীরিক পরীক্ষা করতে পারে, যে আগে ছিল এই অবস্থা, রিমান্ড থেকে আসার পরে এই অবস্থা। এবং পরে যদি দেখে যে রিমান্ড থেকে আসার পরে তার ফিজিক্যাল কন্ডিশন খারাপ হয়েছে, তাহলে ওই পুলিশের বিরুদ্ধে তার বিভাগীয় অ্যাকশন গ্রহণ করতে পারবে। তাহলে আমার যেটা জানা দরকার সেটা হলো ভাই, যে রিমান্ড আছে হলো এই যে 167(2) কততে? 167(2)
তদন্ত পর্যায়ে রিমান্ড একটু লিখে রাখেন, তদন্ত পর্যায়ে রিমান্ড হলো 167(2), আর বিচারিক পর্যায়ে রিমান্ড লেখেন 344। বিচারিক পর্যায়ে রিমান্ড 344। তো যদি আপনারা বলে তদন্ত পর্যায়ে রিমান্ড কত, 167(2), আর বিচারিক পর্যায়ে 344, উভয় ক্ষেত্রেই 15 দিন, সর্বোচ্চ কত 15 দিন। আর আরেকটা কথা লিখে রাখেন, রিমান্ড শব্দটির উল্লেখ আছে 344 ধারায়। 167(2) যদি আপনি তল্লাশি করেন ওই জায়গায় রিমান্ড শব্দটা নাই। রিমান্ড শব্দটির উল্লেখ আছে কত ধারায়, 344। বিচারিক পর্যায়ে রিমান্ড হলো 344। বিচারিক পর্যায়ে রিমান্ড 344। হ্যাঁ, আর যদি বলে রিমান্ড শব্দটির উল্লেখ আছে কত ধারায়, 344 ধারায়। 344, 340 না, 344। হ্যাঁ হ্যাঁ, ওই ধারায় রিমান্ড শব্দটার উল্লেখ আছে, কিন্তু 167(2) রিমান্ড শব্দের উল্লেখ নাই। পরীক্ষায় যদি কখনো দিয়ে দেয় যে রিমান্ড শব্দটার উল্লেখ আছে কত ধারায়, সবাই দ্বারা দাগাবে 167(2), কারণ সবাই জানে রিমান্ড আছে ওই জায়গা, বাট ওই জায়গা কিন্তু রিমান্ড শব্দ একটু কঠিন হলে এই ধরনের প্রশ্ন দিতে পারে। রিমান্ডের আদেশ দিতে পারে না তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট, তৃতীয় থার্ড ম্যাজিস্ট্রেট অফ দ্য থার্ড ক্লাস। বুঝছেন? আচ্ছা, আর একটা এই জায়গা ধারা 167 ক দেখেন, গ্রেফতার দেখানো, শোন অ্যারেস্ট এবং আটক বিষয়ে ম্যাজিস্ট্রেটের করণীয়। এই জায়গায় এত পড়ার সুযোগ নাই, জাস্ট সংক্ষেপে মনে রাখেন শোন অ্যারেস্ট বিষয়টা কি। এই শুনে নেই আপনারা পেপার পত্রিকায় বা বাস্তবে শুনে নমুকরে শোন অ্যারেস্ট করছে। শোন অ্যারেস্ট মানে হলো অলরেডি একটা মামলায় সে অলরেডি জেলখানায় আছে, কারাগারে আছে, আর একটা মামলায় তারে গ্রেফতার দেখানো, মানে অলরেডি ভিতরে থাকা অবস্থায় আর এক মামলায় গ্রেফতার দেখানো। এখন শোন অ্যারেস্ট পুলিশ ইচ্ছা করলেই পারবে না, কার অনুমতি লাগবে, ম্যাজিস্ট্রেটের কাছে। ওই যে ম্যাজিস্ট্রেটের জায়গায় কাছে অনুমতি করবে, অনুমতি চাইবে যে আমি এই মামলায় তারে শোন অ্যারেস্ট করতে চাই। এই বিধানটা করছে 167 ক, ধারা 167 ক। আর যদি আপনারা বলে শোন অ্যারেস্ট, যদি বলে শোন অ্যারেস্ট আছে কত ধারায়, এই জায়গায় লিখে রাখেন শোন অ্যারেস্ট আছে 351 ধারায়। 351 ফৌজদারি কার্যবিধিতে শোন অ্যারেস্ট আছে 351 ধারায়। শোন অ্যারেস্ট আছে 351-তে, আর শোন অ্যারেস্ট করার সময় ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে 167 ক। বুঝছেন? যদি পরীক্ষায় প্রশ্ন আসে শোন অ্যারেস্ট করার আগে ম্যাজিস্ট্রেটের অনুমতির দরকার আছে, আছে, এতটুকুই। এই জায়গা আর পড়বো না, আইন পাঠে চলে আসি, আসেন। না বুঝলে আবার জিগান, আমি বলে দিই আবার। এই শোন অ্যারেস্ট আছে কত ধারায়, 351, 351। আর শোন অ্যারেস্ট করার সময় ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে, এটা কত, 167 ক। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা এখানে একটা বিধান আছে দেখেন, 120 দিনের মধ্যে তদন্ত শেষ না হলে, দেখছেন এই পাইছেন কিনা, ওই যে আইন পাটে, আইন পাটে পাইছেন। এখানে একটু কথা একটু লিখে রাখেন, যারা এই জায়গায় আসেন নাই, যারা আপনারা আসছেন ধন্যবাদ। আমরা এখানে যে জিনিসগুলো একেবারেই পুঙ্খানুপুঙ্খভাবে শেখা দরকার, আসতে পারে লেখেন, স্টার দিয়ে লেখেন যে 173 খ ধারা অনুসারে, 173 খ ধারা অনুসারে তদন্ত শেষ করতে হবে, পুলিশ লেখেন পুলিশ তদন্ত শেষ করতে হবে, পুলিশ তদন্ত শেষ করতে হবে 60 কার্য দিবসের মধ্যে। 60 না 60, 60, আমরা যারা লোকালি 60 বলি, 60, 60 সেই তদন্ত শেষ করতে হবে 60 কার্য দিবসের মধ্যে। পাইছেন?
এবার দেখেন মজার বিষয়, আপনারা যেটা কনফিউশনে পড়েন, অনেকেই বুঝেন না। এই জায়গা বলছে যে 120 দিনের মধ্যে তদন্ত শেষ না হলে, 167(5) আইন পাঠে দেখেন, 120 দিনের মধ্যে তদন্ত শেষ না হলে ফৌজদারি কার্যবিধির 167 ধারায় পুলিশের তদন্তের সর্বোচ্চ সময় 120 দিন উল্লেখ করা হয়েছে। এটা নির্দেশনামূলক। যদি 120 দিনের মধ্যে তদন্ত শেষ না হয়, তাহলে 167(5) ধারায় যে ম্যাজিস্ট্রেট অপরাধটি আমলের এখতিয়ার সম্পন্ন বা ম্যাজিস্ট্রেট অপরাধটি তদন্ত করার নির্দেশ দিয়েছে, আন্ডারলাইন করবেন, সে আসামিকে জামিনে মুক্তি দিতে আদেশ দিতে পারে, যদি না অপরাধটি গোল্ডেন মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের অধিক কারাবাস হয়। একটু বুঝাই, আপনারা পড়ার সময় ওখানে কনফিউজড হবেন যে এই জায়গা বললো 173-এর খতে যে তদন্ত শেষ করতে হবে 60 কার্যদিবসের মধ্যে, আবার 167(5)-এ বললো 120 দিনের মধ্যে শেষ না হলে, এই কথা। তাহলে দুইটা কি এক জিনিস? এক জিনিস না ভাই। মোট কথা হলো বর্তমানে নিয়ম করছে যে কোনো মামলার তদন্ত শেষ করতে হবে 60 কার্যদিবসের মধ্যে। 60 কার্যদিবসের মধ্যে যদি কোনো পুলিশ অফিসার শেষ করতে না পারে, তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় অ্যাকশন নিবে। বুঝছেন? এখন কোন মামলার তদন্ত ধরেন 60 কার্যদিবসের মধ্যে শেষ হয় নাই, পুলিশের বিরুদ্ধে অ্যাকশন নিল, পরে যারা তদন্ত করতে দিছে সেও শেষ করতে পারে নাই, এরকম করতে করতে ধরেন 120 দিন পার হয়ে গেছে, 120 দিন পার হয়ে গেছে, তখন ওই আসামি যদি কি সে থাকে কারাগারে থাকে, তখন সে জামিন চাইতে পারে, যে অর্ডার, যেহেতু 120 দিন পার হয়ে গেছে এখনো তদন্ত শেষ হয় নাই, তাহলে আমি জামিন পাওয়ার কি হকদার। তাহলে তদন্ত শেষ না করতে পারলে জামিনের বিধান হলো 167(5), আর তদন্ত কিন্তু 60 কার্যদিবসের মধ্যেই শেষ করতে হবে। এটা কত? 173-এর খ। বুঝেন কিনা? এখন জামিনের ক্ষেত্রে আবার একটা বিধান আছে, ম্যাজিস্ট্রেট সব জামিন দিতে পারবে না। যে অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের অধিক কারাবাস, তিনি এই জামিন দিতে পারবেন না। তাহলে উনি জামিন দিতে পারবে কি? 10 বছরের নিচের অপরাধ, 10 বছরের নিচের অপরাধ। কিন্তু দায়রা দায়রা আদালত সবকিছু পারবে। এ দেখেন নিচে দেখেন, দায়রা আদালত তার সন্তুষ্টি অনুযায়ী মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ বা 10 বছরের অধিক মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত অপরাধের ক্ষেত্রেও আসামিকে জামিনে মুক্তি দিতে পারে। বুঝছেন? তো একটু আবার বুঝেন, তদন্ত শেষ করতে হবে 60 কার্যদিবসের মধ্যে, 173-এর খ। 120 দিনের মধ্যেও যদি তদন্ত শেষ না হয়, তাহলে আসামি জামিন পাওয়ার হকদার। জামিন দিবে ম্যাজিস্ট্রেট। কোন কোন অপরাধ? 10 বছরের নিচে যে সাজা। আর দায়রা আদালত সকল অপরাধের জামিন দিতে পারে কে? 167(5)-এই। ক্লিয়ার ভাই? এখন একটু লিখে রাখেন এখানে স্টার দিয়ে, যে 167(5) ধারার বিধান, 167(5) ধারার বিধান, 167(5) ধারার বিধান দণ্ডবিধির 400, দণ্ডবিধির 400 ও 401 ধারার অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য নয়। 167(5) ধারার বিধান, 167(5) ধারার বিধান দণ্ডবিধির 400 ও 401 ধারার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এখন যদি বলেন যে স্যার দণ্ডবিধির 400 ধারায় কি অপরাধ আছে? ডাকাত দলের সদস্য। আর 401-এ আছে চোর দলের সদস্য। মানে ডাকাত দলের সদস্য আর চোর দলের সদস্য এরা এই 167(5)-এ জামিন পাওয়ার হকদার না। এদের দায়রা আদালত জামিন দিবে না। এখন যদি বলেন যে স্যার এরা কি কোনোদিনে জামিন পাবে না? অবশ্যই পাবে, কিন্তু এই গ্রাউন্ডে পাবে না। তাহলে আমার এগুলাই মনে রাখতে হবে ভাই, যে রিমান্ড আছে 167(2) তদন্ত পর্যায়ে। রিমান্ড সর্বোচ্চ কতদিন? 15 দিন। তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট রিমান্ড মঞ্জুর করতে পারে না। বিচার করে এখতিয়ার থাকুক বা না থাকুক রিমান্ড মঞ্জুর করতে পারে। বিচারিক পর্যায়ে রিমান্ড আছে কত? 344। রিমান্ড শব্দটির উল্লেখ আছে কোথায়? 344। এবং রিমান্ডের সর্বোচ্চ রাখতে পারবে কত? 15 দিন। এর চেয়ে বেশি রাখার প্রয়োজন হলে জুডিশিয়াল কাস্টডিতে পাঠাবে। জুডিশিয়াল কাস্টডির মেয়াদ কত? নির্দিষ্ট মেয়াদ নাই। আর যদি বলে যে তদন্তের সময়সীমা 173 খ, আর তদন্তে নির্দিষ্ট সময় শেষ করতে না পারলে জামিনের বিধান 167(5)। তদন্ত শেষ করতে হবে 60 কার্যদিবসের মধ্যে। আর কতদিনের মধ্যে শেষ যদি না হয় জামিন দিতে পারে কত? 120। বুঝছেন? আচ্ছা, আর দরকার নাই এখানে।
বিগত বছরের যে প্রশ্ন আছে বুঝে বুঝে পড়ে ফেলবেন। সেলফ প্র্যাকটিসের 17 নম্বর প্রশ্নটা দেখেন। 17। ফৌজদারি কার্যবিধির 167(5) ধারার বিধান, অর্থাৎ 120 দিনের মধ্যে তদন্ত শেষ না হলে আসামিকে জামিনে মুক্তি দিতে হবে, এই বিধানটি প্রযোজ্য হবে না। দণ্ডবিধির কত? 400 এবং 401। 400 আর 401-এ কি আছে ভাই? ডাকাত দলের সদস্য আর চোর দলের সদস্য। হাজির হতে বাধ্য করার প্রক্রিয়া। প্রথমে দেখেন, কোন আসামিরে আদালতে হাজির করার বেশ কয়েকটা প্রক্রিয়া আছে। সমন দ্বারা দেখেন 68 থেকে 74। তারপরে একেবারে ডান সাইডে দেখেন গ্রেফতার করে। সমন দ্বারা একটা আর একটা কি? গ্রেফতার করে। এখন গ্রেফতারটা আবার দুইটা, একটা হলো ওয়ারেন্ট সহ ওয়ারেন্ট ছাড়া, আর একটা হলো হুলিয়া উপরোক। তাহলে কোন আসামিকে হাজির করার কয়টা প্রক্রিয়া? 3টা। সমন, ওয়ারেন্ট, মানে সমন, গ্রেফতার, আর একটা হলো হুলিয়া ও উপরোক। এই জায়গায় আর কিছু পড়বো না, চলে আসেন পরের পেজে। ভাই এই জায়গায় সমন রিলেটেড অনেক কথা আছে, এত আসলে পড়ার সুযোগ নাই। নতুন যে পেজটা দিছিলাম ওই পেজটা একটু ধরেন। আজকে নতুন একটা পেজ দিছি না, 69 ধারাটা দেখেন, একেবারে প্রথম ধারাটা। ইলেকট্রনিক মাধ্যমে সমন জারি। কোড অফ ক্রিমিনাল প্রসিজার অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025 দ্বারা 69 ধারা 3-এর উপধারা 4-এ নতুন করে যুক্ত করে নিম্নলিখিত বিধান যুক্ত করা হয়েছে। আদালত পূর্ববর্তী ধারাগুলোতে উল্লেখিত সমন জারি পন্থাসমূহের আন্ডারলাইন করেন অতিরিক্ত হিসেবে নির্দেশ দিতে পারে যে সমনটি ইলেকট্রনিক মাধ্যমে, যেমন শর্ট মেসেজ সার্ভিস, SMS, ভয়েস কল, তাৎক্ষণিক বার্তা পরিষেবা বা ইলেকট্রনিক মেইলের মাধ্যমে জারি করার এই ধরনের পরিষেবার প্রমাণ রেকর্ড সহ সংরক্ষণ করতে হবে। মানে আপনি ফিজিক্যালি তো সমন দিবেনই, ওটার অতিরিক্ত হিসেবে, ওটার কি বলেন, অতিরিক্ত হিসেবে তারা জানাবে কিভাবে? SMS, ভয়েস কল, তার তাৎক্ষণিক বার্তা পরিষেবা। তবে অবশ্যই তারে যে আপনি জানাইলেন এটার আবার কি রাখতে হবে? প্রমাণ রাখতে হবে। যদি আপনাকে বলে যে ইলেকট্রনিক মাধ্যমে সমন জারি কত সালে প্রণয়ন করা হয়েছে? 2025। কি কি সার্ভিস? SMS, ভয়েস কল, তাৎক্ষণিক বার্তা পরিষেবা। 70 ধারা দেখেন, 70 ধারা শুনেন। আগে ওই দেওয়ানি কার্যবিধিতে ছিল যে সমন যার উপর জারি করা হবে, দেখা গেল ওই লোকটা ওই বাসায় নাই, তাহলে তার পরিবারের প্রাপ্তবয়স্ক যে কোনো কারো কাছে ওই সমনটা দেওয়া যেত। কিন্তু ফৌজদারিতে ছিল ভাই পুরুষ, প্রাপ্তবয়স্ক পুরুষ। কিন্তু সেটা 2025 সালে সংশোধন করে এটাও বানাইছে প্রাপ্তবয়স্ক যে কোনো ব্যক্তি। তাহলে দেওয়ানিও হোক আর ফৌজদারি হোক, ধরেন পাবেল সাহেবের বাসায় সমন দিতে গেছে, পাবেল সাহেব নাই, তাহলে ওনার ওয়াইফ যদি থাকে তাহলে সমন দিয়ে আসতে পারবে। কারণ আগে পারতো শুধু কার কাছে? প্রাপ্তবয়স্ক পুরুষ। এখন প্রাপ্তবয়স্ক যে কোনো ব্যক্তির কাছে দিতে পারে। এই যে দেখেন, ধারা মনে রাখার প্রয়োজন নাই, ফ্যাক্ট মনে রাখেন যে কার কাছে সমন দেওয়া যাবে। 70 ধারা সংশোধন করে পুরুষ শব্দটি বাতিল করা হয়েছে। পরবর্তীতে সমনে তলব ব্যক্তিকে পাওয়া না গেলে তার পরিবারের সাবালক ব্যক্তির নিকট গোল দিবেন, একটি কপি দিয়ে দিতে হবে। কয়টা? একটা। এইটুক জানলেই হবে, ধারার দরকার নাই। আর এই জায়গায় আর একটা জিনিস মনে রাখবো, সেটা দেখেন, প্রজাতন্ত্রের কর্মচারীর উপর সমন, 72 ধারা পাইছেন? এই আইন পাঠে, আইন পাঠের 72 ধারাটা দেখেন। প্রজাতন্ত্রের কর্মচারীর উপর সমন। প্রজাতন্ত্রের কর্মচারীর উপর সমন জারির ক্ষেত্রে সে যে অফিসে চাকরি করে গোল্ডেন তার প্রধান কর্মকর্তা বরাবর সমন জারি করতে হবে। এটা ইম্পর্টেন্ট। সে যে অফিসে চাকরি করে তার কার বরাবর? প্রধান কর্মকর্তা বরাবর সমন জারি করতে হবে। কত ধারা? 72 ধারা। যদি কোনো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের স্টাফ বরাবর মামলা হয়েছে, তাহলে সমন কার কাছে পাঠাবে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। ধারা মনে রাখার প্রয়োজন নাই। আচ্ছা, এখানে সমন অ্যাকচুয়ালি দুই প্রকার, একটা হলো ব্যক্তির প্রতি আর একটা হলো বস্তুর প্রতি। এখন কোন দলিল হাজির করার জন্য যে সমন, এই সমনটা আছে 94 ধারায়। কত ধারায় দেখেন? 94 ধারায়। একটু পড়ি দেখেন। তদন্ত, অনুসন্ধান, বিচার বা অন্য কোনো কার্যক্রমের প্রয়োজনীয় কোনো দলিল হাজির করার জন্য আদালত সমন ইস্যু করতে পারে।
বা আন্ডারলাইন করবেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিখিত আদেশ দিতে পারে। তাহলে তদন্ত বা অনুসন্ধানের ক্ষেত্রে আদালত তো সমন দিতেই পারে, আবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও লিখিত আদেশ দিতে পারে। তো তবে এক লাইন বাদ দিয়ে দেখেন, তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিম্নলিখিত দলিল উপস্থাপনের জন্য কোনো লিখিত আদেশ দিতে পারে না। তবে কর্মকর্তা নিম্নলিখিত দলিল হাজির করার জন্য আদেশ দিতে পারে না। কি কি দেখেন, ব্যাংকের হেফাজতে আছে এমন দলিল, আর কোন ব্যক্তির ব্যাংক হিসাব সম্পর্কিত দলিল। একটু বুঝেন, একটা মামলার তদন্ত হচ্ছে, এখন ওসি সাহেব ব্যাংকে বলতে পারে না যে এ আমার আসামি, এর হিসাব সম্পর্কিত যাবতীয় কাগজপত্র দেন, এই কথা বলার অধিকার ওনার নাই। বুঝছেন? আদালত হইলে পারবে, কিন্তু ওনার নাই। তবে কথা আছে, কিন্তু দেখেন এক লাইন বাদ দিয়ে, কিন্তু দণ্ডবিধি 403, 406, 408, 409, 421 থেকে 424, 465 থেকে 477 ক ধারার অপরাধ তদন্তের উদ্দেশ্যে গোল দিবেন। দায়রা আদালতের অনুমতি নিয়ে কোনো ব্যক্তির ব্যাংক হিসাব সম্পর্কিত দলিল উপস্থাপনের জন্য পুলিশ কর্মকর্তা লিখিত আদেশ প্রদান করতে পারে। দায়রা আদালতের অনুমতি, এটা গোল দেন। মানে প্রথমে পড়লাম যে পুলিশ তো ব্যাংক হিসাব হাজির করার আদেশ দিতে পারে, পারে না, কিন্তু পারে নির্দিষ্ট মামলার ক্ষেত্রে 403, 406, মানে অপরাধজনক বিশ্বাসভঙ্গ, অপরাধজনক বিশ্বাসভঙ্গের ক্ষেত্রে হাজির করার নির্দেশ দিতে পারে। কার অনুমতি লাগবে? দায়রা আদালত। কার? দায়রা আদালত। তবে দেখেন, তবে উল্লেখিত অপরাধ ব্যতীত অন্যান্য অপরাধের ক্ষেত্রে ব্যাংক হিসাব দাখিলের জন্য পুলিশ কর্মকর্তা লিখিত আদেশ প্রদানের পূর্বে গোল দিবেন হাইকোর্ট বিভাগের অনুমতি নেবে। এই দুইটা মনে রাখতে হবে। 403-এর অপরাধের ক্ষেত্রে 403-এর অপরাধের ক্ষেত্রে ওই কাগজপত্র হাজির করার নির্দেশ দিতে পারে। কার অনুমতি লাগবে? দায়রা আদালত। আর অন্যান্য ক্ষেত্রে আদেশ দিতে কার অনুমতি লাগবে? হাইকোর্টের। এই দুইটা মনে রাখবেন, আর দরকার নাই, কত ধারাটারা মনে রাখার দরকার নাই। সেলফ প্র্যাকটিসের 2 নাম্বার প্রশ্নটা 3টে স্টার দেন। কোন ব্যক্তিকে হাজির হওয়ার জন্য সমন দিতে পারে বা ইস্যু করতে পারে কে? বিচারিক আদালত। কে বলেন? বিচারিক আদালত। 4 নাম্বার প্রশ্নটা দেখেন, যার বরাবর সমন জারি করা হয় তার নিকট ব্যক্তিগতভাবে সমনের কয়টি কপি দিয়ে আসতে হবে? কয়টা? একটি। 5 নাম্বার, সমন স্বাক্ষরিত এবং সিলমোহরকৃত হবে, মানে সমনে কে স্বাক্ষর করবে? আদালতের প্রিজাইডিং অফিসার আর সুপ্রিম কোর্ট কর্তৃক নির্দেশিত কোন অফিসার, বিবিআই আর কি। বুঝছেন? 6 নাম্বার প্রশ্ন এখানে ভুল আছে, এখন সংশোধন হবে, যে সমনে তলবি ব্যক্তিকে পাওয়া না গেলে তার পরিবারে কোন ধরনের বড় ব্যক্তি বরাবর কত? আগে ছিল শাবলক পুরুষ, এখন কি? শাবলক। 7 নাম্বারটা দেখেন, সমনের প্রাপ্তি স্বীকার করে সমন গ্রহণকারী ব্যক্তি কোথায় স্বাক্ষর করবে? সমনের প্রতিলিপির অপর পৃষ্ঠায়। 9 নাম্বার, প্রজাতন্ত্রের কর্মচারীর উপর সমন জারির ক্ষেত্রে উক্ত কর্মচারী যে অফিসে কর্মরত তার প্রধান বরাবর কয়টা সমন পাঠাবে? 2টা, একটা উনি রাখবে আর একটা কর্মচারীরে দিবে। বুঝছেন? আচ্ছা, 14-15, 14-15টা বিবিআই, ওই যে দুইটা লাস্টে বুঝাইলাম, যে দণ্ডবিধি 403, 406, 408 ধারার অপরাধ তদন্তের উদ্দেশ্যে কোনো ব্যক্তির ব্যাংক হিসাব সম্পর্কিত দলিল উপস্থাপনের জন্য পুলিশ কর্মকর্তা লিখিত আদেশ প্রদানের পূর্বে কার অনুমতি লাগবে? দায়রা আদালত। আর যদি অন্যান্য অপরাধ হয়, হাইকোর্ট। চলে আসেন ওয়ারেন্ট। ওয়ারেন্ট আছে 75 থেকে 86। কত বলেন? 75 থেকে 86। বলেন তো সমন আর ওয়ারেন্টের মধ্যে পার্থক্য কি জানেন? জি। আচ্ছা, গ্রেফতারি পরোয়ানার ধরন দেখেন, এটা একটু পড়ি। এ জায়গায় একটা পেজ দিছিলাম, আপনাদের দরকার নাই। আদালত কর্তৃক ইস্যুকৃত প্রত্যেকটি গ্রেফতারি পরোয়ানা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক বা ম্যাজিস্ট্রেট বেঞ্চের ক্ষেত্রে উক্ত বেঞ্চের যে কোনো কর্মকর্তা কর্তৃক লিখিত স্বাক্ষরিত হতে হবে, আদালতের সিল থাকবে। এটা পরের লাইনটা বিবিআই, প্রত্যেকটি সমন পরবর্তীতে আদালত কর্তৃক বাতিল না করা পর্যন্ত বা জারি না করা পর্যন্ত বলবৎ থাকবে। আন্ডারলাইন করে 3টে স্টার দেন। পরীক্ষায় প্রশ্ন আসবে যে একটা ওয়ারেন্ট কতদিন পর্যন্ত বলবৎ থাকবে, বা আদালত, যে আদালত, শুনেন একটা কথা শুনেন, যে আদালত ওয়ারেন্ট দিছিল সেই আদালতই ওই ওয়ারেন্টটা বাতিল করতে পারে, পৃথিবীর অন্য কোনো আদালত পারে না।
ধরেন প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট ওয়ারেন্ট দিছে, এটা বাতিল করতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও পারবে না, দায়রা আদালতও পারবে না, হাইকোর্ট ডিভিশনও পারবে না। ওয়ারেন্ট বাতিল করবে কে? যে দিছিল সে। আর এছাড়া ওয়ারেন্ট তার কার্যকারিতা হারাবে, মানে ওয়ারেন্ট আর কার্যকর থাকবে না যখন এটা বলবৎ হয়ে গেছে। বলবৎ মানে কি? যারে গ্রেফতার করার কথা তারে গ্রেফতার করে ফেলছে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ওয়ারেন্ট বাতিল করতে পারে কে? যে আদালত ওয়ারেন্ট দিছিল সে। বোঝা গেল? আচ্ছা, ধন্যবাদ। ৭৬ ধারা আমার দরকার নাই, আর ৭৭ ৭৮ প্রয়োজন নাই। ৮১ ধারাটা আমার পড়তে হবে। দেখেন, বিলম্ব ছাড়াই আটক ব্যক্তিকে আদালতে হাজির করা। দেখেন আমি একটু বলি, বিনা পরোয়ানায় গ্রেফতার করলে পুলিশ ওই ব্যক্তিরে সর্বোচ্চ রাখতে পারতো কত ঘন্টা? ২৪ ঘন্টা, ৬১। আর পরোয়ানা সহ গ্রেফতার করলে এটা হলো ৮১। পরোয়ানা সহ গ্রেফতার করলে পুলিশ ওই ব্যক্তিরে ১ সেকেন্ডও রাখতে পারবেন না, অনতি বিলম্বে নিয়ে যাবে কার কাছে? ম্যাজিস্ট্রেটের কাছে। এই যে দেখেন, গ্রেফতারি পরোয়ানা কার্যকর করেছে এমন পুলিশ অফিসার বা অন্য কোনো ব্যক্তি গোল দিবেন অনাবশ্যক বিলম্ব ছাড়াই গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে হাজির করবে। দেখছেন, অনাবশ্যক বিলম্ব ছাড়া। ৮১ ধারা প্রযোজ্য হবে যে ক্ষেত্রে গ্রেফতারি পরোয়ানা অনুসারে কোনো ব্যক্তিকে গ্রেফতার করা হয় সেই ব্যক্তিকে হাজির করার ক্ষেত্রে। অন্যদিকে ৬১ ধারা প্রযোজ্য হবে যে ক্ষেত্রে বিনা গ্রেফতারি পরোয়ানা ব্যতীত কোনো ব্যক্তিকে আটক করা হয়। বিনা গ্রেফতারি পরোয়ানায় আটককৃত ব্যক্তিকে ২৪ ঘন্টার মধ্যে এবং গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী আটককৃত ব্যক্তিকে অনাবশ্যক বিলম্ব ছাড়া আদালতে হাজির করতে হবে। সো ৬১ আর ৮১ বিবিআই। ৬১ আর কত? ৮১। ৬১ ৮১ মধ্যে পার্থক্য কি বলেন? একটা হলো বিনা পরোয়ানায় হলে ৬১, আর পরোয়ানা সহ হইলে ১ নম্বর প্রশ্ন বিবিআই পড়ে নিয়েন ভাই। ৮৩ ধারাটা একটু পড়বো। দেখেন, অধিক্ষেত্রের বাইরে কার্যকর করার জন্য পরোয়ানা প্রেরণ। অধিক্ষেত্রের বাইরে কার্যকর করার জন্য পরোয়ানা প্রেরণ মানে হলো, ওয়ারেন্ট দিছে গোপালগঞ্জের আদালত, এখন আসামি আছে ধরেন গোপালগঞ্জের বাইরে। এখন তাইলে ওই লোকরে কারা গ্রেফতার করবে? গোপালগঞ্জের পুলিশ কি ওই জায়গায় গ্রেফতার করবে, না যে জায়গা আছে সেই জায়গার পুলিশ? বা ওয়ারেন্টটা পাঠাবে কার কাছে? এটা বলছে ৮৩ ধারায়। দেখেন, যে আদালত পরোয়ানা জারি করে সেই আদালতের এখতিয়ার স্থানীয় সীমারেখার বাইরে উক্ত পরোয়ানা কার্যকর করার প্রয়োজন হলে উক্ত আদালত পরোয়ানাটি যে এলাকায় কার্যকর করতে হবে সেই এলাকার নিম্নলিখিত কর্মকর্তাদের বরাবর ডাকযোগে বলতেন কি ডাকযোগে বা অন্য কোনো উপায়ে পাঠানো পরোয়ানা পাঠাতে পারে। কার কাছে পাঠাবে? ওই এলাকার। দেখেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট অথবা মেট্রোপলিটন এলাকা হলে পুলিশ কমিশনার। তাহলে ভিন্ন এলাকায় ওয়ারেন্ট যদি কাজ জারি করতে চান কার কাছে পাঠাবে? নির্বাহী, ওই এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট মানে এসপি। আর হলো মেট্রোপলিটন এলাকা হইলে কে? পুলিশ কমিশনার। বিবিআই ৮৩ ধারা বিবিআই। আর বিগত বছরের প্রশ্ন যদি দেখেন, কোন জেলার ফৌজদারি আদালতের ওয়ারেন্ট স্থানীয় অধিক্ষেত্রের বহির্ভূত কোন মেট্রোপলিটন এলাকায় তামিলের জন্য নিম্নের কার কাছে প্রেরণ করবে? মেট্রোপলিটন এলাকা হলে কার কাছে? পুলিশ কমিশনার। আর যদি জেলা পর্যায়ে হতো তাহলে কে কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট। মনে থাকবে? থাকবে, জি। ৮৬ ধারা আসলে অনেক বিস্তারিত, এত পড়ার সময় নাই। জাস্ট একটা কথা মনে রাখেন, ৮৬ ধারা সমান সমান লেখেন অন্তর্বর্তীকালীন জামিন বা ইন্টারিম বেল। অন্তর্বর্তীকালীন জামিন বা ইন্টারিম বেল। আর ব্যাখ্যা আপনাদের প্রয়োজন নাই, যেহেতু কখনো প্রশ্ন আসে নাই। পূর্বের ক্লাসগুলোতে ব্যাখ্যা আছে, এখন আননেসেসারি। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে অন্তর্বর্তীকালীন জামিন দেয় কত ধারায়? ৮৬ ধারায়। আর ইংরেজিতে কি বলে? ইন্টারিম বেল। এখন আমি খুব সংক্ষেপে একটু বলি, যারে গ্রেফতার করছে ভিন্ন এলাকায়, মানে ওয়ারেন্ট হলো গোপালগঞ্জের, গ্রেফতার করছে ঢাকায়, তাহলে ওই ঢাকা থেকে তারে জামিন দিতে পারে, এটারে বলে অন্তর্বর্তীকালীন জামিন। জামিন কত ধারায় দেয়? ৮৬ ধারায়। বুঝছেন? তাহলে ভিন্ন এলাকায় যদি কাউরে গ্রেফতার করে তাহলে অন্তর্বর্তীকালীন জামিন দেবে কত ধারায়? নিজের এলাকায় গ্রেফতার করলে ৮৬ না, নিজের এলাকায় গ্রেফতার না। ৮৬ ধারা প্রযোজ্য হবে কখন? ভিন্ন এলাকায়। কখন? ভিন্ন এলাকায়। এতটুকুই। সেলফ প্র্যাকটিসের ৪ নম্বর প্রশ্নটা দেখেন, গ্রেফতারি পরোয়ানা বলবৎ থাকে
প্রদানকারী আদালত বাতিল না করা পর্যন্ত, পরোয়ানাটি কার্যকর না হওয়া পর্যন্ত। 8 নাম্বার প্রশ্নটা, গ্রেফতারি পরোয়ানা কে বাতিল করতে পারে? দায়রা জজ, জেলা জজ, যে আদালত পরোয়ানা জারি করে সে, নাকি ভাই? সে। আসেন, তল্লাশি পরোয়ানা বা সার্চ ওয়ারেন্ট, SW বলে সংক্ষেপে। 96 থেকে কত? 100। 96 থেকে 100। ভাই তল্লাশি পরোয়ানাটা কি, আমি একটু খুব সংক্ষেপে বলি। সেটা হলো যে আদালত একজনের একটা সমন দিছিল, যে রকিবুল সাহেবের সমন দিয়েছে যে রকিবুল আপনি অমুক দলিলটা আদালতে হাজির করেন। এখন উনি সমন দেওয়ার পরে উনি আনেন নাই, তাহলে পরের তারিখ যাবে তল্লাশি পরোয়ানা, তখন আর উনারে আনা লাগবে না, পুলিশ যাইয়ে খুঁজে টুজে নিয়ে আসবে। এটা হলো তল্লাশি পরোয়ানা। এখন তল্লাশি পরোয়ানার ধরন আছে। আপনার বাসায় যদি অবৈধ কোনো জিনিস থাকে, জাল জিনিসপত্র থাকে, সেই ক্ষেত্রে তল্লাশি পরোয়ানা এক ধারায়। আপনারা সমন দিছিল আনেন নাই, সেই ক্ষেত্রে তল্লাশি পরোয়ানা এক ধারায়। বেআইনি ভাবে যদি কোনো ব্যক্তিরে আটক রাখেন, অনেক সময় এরকম হয় যে বাচ্চারে বাবার সাথে দেখা করতে দিচ্ছে না, বা ওয়াইফে শ্বশুরবাড়ির লোকজন আটকায় রাখছে, দেখা দিতে দিচ্ছে না, যে তাহলে সেই ক্ষেত্রেও তল্লাশি পরোয়ানা আরেক ধারায়। তো একটু পড়ি দেখেন, ফৌজদারি কার্যবিধি 96, 98, 99 ক এবং 100 ধারায় তল্লাশি পরোয়ানা জারি করা যায়। প্রথমে দেখেন, দলিল হাজির করার জন্য তল্লাশি পরোয়ানা কত? 96। চোরাই মাল, জাল দলিল, অশ্লীল বস্তু রাখা বা বিক্রয় করার জন্য ব্যবহৃত বাড়ি তল্লাশির জন্য পরোয়ানা জারি কত? 98। সরকার কর্তৃক বাজেয়াপ্ত ঘোষিত কোনো মুদ্রিত সংবাদপত্র, পুস্তক বা কোনো দলিল তল্লাশির জন্য পরোয়ানা জারি কত? 99 ক। আর আটক ব্যক্তির তল্লাশির জন্য কত? 100। তো আমার এটা একটু মনে রাখতে হবে, কোনো দলিলের ক্ষেত্রে তল্লাশি পরোয়ানা 96, জাল দলিল পত্র, অশ্লীল বস্তু হইলে 98, কোন ব্যক্তিকে আটক রাখলে 100। আর সরকার কর্তৃক বাজেয়াপ্ত ঘোষিত মুদ্রিত সংবাদপত্র, সরকার কোন পুস্তক, কোন সংবাদপত্র যদি বাজেয়াপ্ত করে, তা সেইটা তল্লাশি করার জন্য তল্লাশি পরোয়ানা হলো 99 ক। এখন সহজ কথা বলি, কম কথাই বুঝতে হবে। শুধুমাত্র 98 ধারার যে সার্চ ওয়ারেন্টটা, মানে অবৈধ জিনিস, জাল টাল এগুলা যে তল্লাশি, 98 ধারার সার্চ ওয়ারেন্টটা দিতে পারে শুধু নির্বাহী ম্যাজিস্ট্রেট আর জেলা ম্যাজিস্ট্রেট। আর বাদ বাকি সব সার্চ ওয়ারেন্ট বিচারিক ম্যাজিস্ট্রেটও পারে, নির্বাহী ম্যাজিস্ট্রেটও পারে। তো আপনারা যদি বলে যে কোন সার্চ ওয়ারেন্টটা শুধুমাত্র নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট পারে, 98 ধারা, ওই যে অবৈধ জাল জিনিসপত্র এগুলো উদ্ধার। আর 96 বলেন, 99 ক বলেন, 100 বলেন, এই সার্চ ওয়ারেন্ট বিচারিক আদালতও দিতে পারে, নির্বাহী আদালতও দিতে পারে। বুঝেন কিনা? আর এখানে আমরা ওই 96 বলছে, এই পাশে চলে আসেন, 96 বলছে দলিল হাজির করার জন্য সার্চ ওয়ারেন্ট কত ধারা? 96। এখন দলিল মানে কি, আদালত যারা দলিল হাজির করতে বলছে করে নাই, তাহলে সার্চ ওয়ারেন্ট দিবে কততে? 96। তারপরে দেখেন, চোরাই মাল, জাল দলিল ইত্যাদি তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা, এটা কত ধারা? 98। আহ এখানে একটু ব্র্যাকেটে লেখেন, কোন জায়গা তল্লাশি, কোন স্থান বা জায়গা তল্লাশি, কোন স্থান বা জায়গা তল্লাশি। যদি আপনারা বলে স্থান তল্লাশি বা কোনো জায়গা তল্লাশি করে কত ধারায় সার্চ ওয়ারেন্ট ইস্যু করবে কততে? 98। জাল দলিল টলিল এগুলো 98। আর আরেকটা নাম হচ্ছে কি, কোনো স্থান বা জায়গা তল্লাশি, 98। আর এখানে আটক ব্যক্তি তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা কত দেখেন? 100। এখন আপনি পড়ার সময় যে কনফিউশনটা হবে যে স্যার 96 আর 98 এর মধ্যে পার্থক্য কি? 96 তেও দলিল আছে, 98 তেও দলিল আছে। ভাই পার্থক্য হলো বৈধ জিনিসপত্র হলে 96, আর অবৈধ জিনিসপত্র হইলে কত? 98। আপনার কাছ থেকে আপনার জোরপূর্বক সিগনেচার নিয়ে, আপনার স্ট্যাম্প নিয়ে গেছে, আপনার চেক নিয়ে গেছে, তাহলে ওই জিনিসটা উদ্ধার করার জন্য সার্চ ওয়ারেন্টের মামলা করতে হবে 98-তে। বুঝেন কিনা? অনেক ক্ষেত্রে হয় না যে আপনার সিগনেচার করা স্ট্যাম্প নিয়ে গেছে জোরপূর্বক, বা আপনার সিগনেচার করা চেক নিয়ে গেছে, তাহলে ওটা উদ্ধার করার জন্য মামলা করতে হবে কত ধারায়? 98 ধারায়। এটা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে করতে হবে। বুঝেছেন? আর 96 হলো সেটা অবৈধ না। আর বেআইনি ভাবে যদি কারো আটক রাখে, তারে উদ্ধার করার জন্য কত? 100। এক জায়গায় একটু লিখে রাখেন,
যে সকল সার্চ ওয়ারেন্ট সমান সমান রিভিশন, সকল সার্চ ওয়ারেন্ট সমান সমান রিভিশন। কিসে? হ্যাঁ, কোথায় লেগে গেছে? সকল সার্চ ওয়ারেন্ট সমান সমান কি রিভিশন। তাহলে একটু মনে রাখেন ভাই, আমি বলি দলিলের ক্ষেত্রে কত 93, অবৈধ জিনিসপত্র কত 98, ব্যক্তির ক্ষেত্রে কত 100, আর সকল সার্চ ওয়ারেন্টের মধ্যে প্রতিকার কি রিভিশন। সার্চ ওয়ারেন্ট শুধুমাত্র নির্বাহী ম্যাজিস্ট্রেট পারে একটা ক্ষেত্রে কত 98, আর সকল ক্ষেত্রে বিচারিক ম্যাজিস্ট্রেটও পারে, নির্বাহী ম্যাজিস্ট্রেটও পারে। ধন্যবাদ। বিগত বছরের প্রশ্ন দেখেন, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজিয়ার 1908 এর কোন ধারায় বেআইনি ভাবে আটক ব্যক্তির ওয়ারেন্ট সম্পর্কে বলছে? কত ধারা? বেআইনি ভাবে আটক ব্যক্তি বলছে 100, ব্যক্তি বললে কত 100। 3-4 বিবিআই সেলফ প্র্যাকটিসের 3-4 দেখবেন। 7 নাম্বারটা একটু পড়ি, ভিতরে ভুল ব্যাখ্যা আছে, এই জায়গা ঠিক আছে। চোরাই মাল, জাল দলিল, মুদ্রা, অশ্লীল বস্তু বিক্রয় প্রস্তুতির জন্য ব্যবহৃত স্থান তল্লাশির জন্য জেলা ম্যাজিস্ট্রেট তল্লাশি করার ক্ষমতা দিতে পারে কাকে? কনস্টেবল পদমর্যাদার উপরস্থ কোনো পুলিশ অফিসারকে। কোন পদমর্যাদার? কনস্টেবল পদমর্যাদার উপরস্থ কোনো পুলিশ অফিসারকে। তাহলে সার্চ ওয়ারেন্টের বিরুদ্ধে প্রতিকার কি বলেন? রিভিশন। আচ্ছা, আমরা চলে আসি হুলিয়া এবং ক্রোক, প্রোক্লেমেশন এন্ড অ্যাটাচমেন্ট। হুলিয়া আসে 87 ধারায়। প্রোক্লেমেশন, হুলিয়ার ইংরেজি কি? প্রোক্লেমেশন। হুলিয়ার ব্যাখ্যা শোনেন। হুলিয়া হলো যারা সমন দিছে আসে নাই, ওয়ারেন্ট দিছে আসে নাই, মানে তারা গ্রেফতার করা যায় নাই, তখন তারপরে দিবে, তার হলো হুলিয়া। হুলিয়া জারি করে কত ধারায়? 87 ধারায়। 87 ধারায় হুলিয়া জারির জন্য আপনার এই যে একেবারে নিচে দেখেন, তাহলে আপনার যদি পরীক্ষার প্রশ্ন আসে যে হুলিয়া দেবে কি ব্যর্থ হলে, ওয়ারেন্ট অনুসারে যদি গ্রেফতার করা না যায়, তারপরের স্টেপ কি? হুলিয়া। এই যে দেখেন, পলাতক ব্যক্তি বা আত্মগোপন করেছে এমন কোন ব্যক্তির হাজির করার জন্য 87 ধারায় গোল দিবেন, লিখিত হুলিয়া জারি করতে পারে। কি হুলিয়া? হুলিয়া অলওয়েজ লিখিত। 87 ধারায় বলা হয়েছে যদি আদালত বিশ্বাস করে যে আদালতে হাজির হওয়ার জন্য যে ব্যক্তি বরাবর পরোয়ানা জারি করা হয়েছে সে পলাতক আছে। কি আছে? পলাতক আছে, আর পরোয়ানা কার্যকর না হতে পারে সেজন্য আত্মগোপন করেছে। এটা আন্ডারলাইন করেন। পরোয়ানা কার্যকর না হতে পারে, পরোয়ানার ইংরেজি কি? ওয়ারেন্ট। সেক্ষেত্রে আদালত তাকে নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট সময়ে গোল দিবেন যা 30 দিনের কম নয়। এটা বিবিআই গোল দেন 30 দিনের কম নয়, হাজির হওয়ার নির্দেশ দিয়ে লিখিত হুলিয়া জারি করতে পারবে। তাহলে হুলিয়ার সময় কতদিন? অ্যাটলিস্ট 30 দিন, এর বেশিও দিতে পারে। একটু স্টার দিয়ে লেখেন, হুলিয়া জারি করা যায় 3টি উপায়। হুলিয়া জারি করা যায়, লেখেন 3টি উপায়। 3টা উপায় একটু সংক্ষেপে লেখেন। আসামির বাড়িতে ঘোষণা করে, আসামির বাড়িতে ঘোষণা করে আসামির বাড়িতে লটকিয়ে আসামির বাড়িতে ঘোষণা করে আসামির বাড়িতে কি লটকিয়ে, আর আদালতে লটকিয়ে। তাহলে হুলিয়া জারি করা যায় কয়টি উপায়ে? 3টি উপায়ে। আসামির বাড়ি যায় ঘোষণা দিবে যে এই আসামিকে গ্রেফতার করা যায়নি, এতদিনের মধ্যে হাজির হবা। এটা ঘোষণা দিয়ে ওর একটা কপি লাগাবে কোথায়? আসামির বাড়িতে। এবং ওই সেম কপি আবার এসে লাগাবে কোথায়? আদালতে। হুলিয়ার সর্বনিম্ন সময় কত? 30 দিন। হুলিয়ার আপনার কি হবে, মৌখিক না লিখিত? লিখিত। ধন্যবাদ। 88 ধারা আছে ক্রোক। হুলিয়া জারি করার পরে বা হুলিয়া জারির সাথে সাথে ওই পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোক করতে পারে। কত ধারায়? 88 ধারায়। 88 ধারা সমান সমান লিখে রাখেন রিভিশন। 88 ধারা সমান সমান রিভিশন। এটা হলো হুলিয়া জারি করছে আসে নাই, সম্পত্তি ক্রোক করছে
আসে নাই, এরপরে যদি আসে, সে যদি মনে করে যে না আমি তো অসুস্থ ছিলাম, আমি ইন্ডিয়া গেছিলাম চিকিৎসারত, বাট এসে দেখলো যে তার সয় সম্পত্তি ক্রোক হয়ে গেছে, তাহলে তার ক্রোকের বিরুদ্ধে প্রতিকার কি? রিভিশন। আর একটা কথা, যে আদালত হুলিয়া জারি করবে সে আদালতই ক্রোক করবে। এক আদালত হুলিয়া জারি করছে আর এক আদালত ক্রোক করতে পারবে না। যদি বলেন যে স্যার কত দিনের জন্য ক্রোক করবে, কোনো নির্দিষ্ট দিনক্ষণ নাই। জেনে রাখা ভালোর 5 নাম্বার পয়েন্টটা দেখেন। এই জেনে রাখা ভালোর 5 নাম্বারটা পয়েন্ট দেখেন। সম্পত্তি ক্রোকের আদেশের তারিখ হতে গোল দিবেন 6 মাসের মধ্যে যে ব্যক্তির বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছে সে ব্যতীত অন্য কোনো ব্যক্তি ক্রোকিত সম্পত্তি আপত্তি দাখিল করতে পারে যে উক্ত সম্পত্তিতে তার স্বার্থ আছে এবং সেটা ক্রোকযোগ্য না। একটু ব্যাখ্যা শুনেন। আসামি হলো দীনেশ। দীনেশ সে হুলিয়া জারি করছে, আসে নাই। দীনেশের সম্পত্তি ক্রোক করছে, আসে নাই। এখন দীনেশের সম্পত্তির ভিতরে একটা মোটরসাইকেল আছে, মোটরসাইকেল ক্রোক করে নিয়ে আসছে। এখন বেনজির এসে আবেদন করছে যে ওনার দীনেশ হলো আমার কাকা, এই যে মোটরসাইকেলটা দীনেশের বলে ক্রোক করছেন, ওই মোটরসাইকেলের মালিক হলাম আমি। আমি তো এই মামলার কেউ না, তো আমার মোটরসাইকেল আমারে ফেরত দেন। এরকম তৃতীয় ব্যক্তি ক্রোকৃত সম্পত্তি ফেরতের আবেদন করবে কত ধারায়? মানে 88 ধারায়। কত মাসের মধ্যে? 6 মাস। বুঝেন কিনা? তাহলে অন্য ব্যক্তি ক্রোকৃত সম্পত্তি ফেরত চাবে কয় মাস? 6 মাসের মধ্যে। এটা হলো ইম্পর্টেন্ট। তারপরটা দেখেন, 86 88 86 ক ধারায় স্বার্থ সংশ্লিষ্ট লিখিত আপত্তি মঞ্জুর না হলে না মঞ্জুরের আদেশের তারিখ হইতে 1 বছরের মধ্যে উক্ত সম্পত্তিতে তার সত্ত্ব প্রতিষ্ঠা করার জন্য মকদ্দমা করতে পারবে। বেনজির রে আদালত মোটরসাইকেল ফেরত দেয় নাই, তাহলে বেনজির মামলা করবে দেওয়ানি মামলা কয় বছরের মধ্যে? 1 বছর। বুঝলেন? তাহলে তৃতীয় ব্যক্তির সম্পত্তি যদি ক্রোক করে সে আবেদন করবে কতদিনের মধ্যে? 6 মাস। 6 মাসের মধ্যে আবেদন করলাম, তাও বেনজির মোটরসাইকেল ফেরত দেয় নাই, তাহলে দেওয়ানি মামলা করবে কতদিন? ধন্যবাদ। আচ্ছা, এখন এই পাশে চলে আসেন, ক্রোকি সম্পত্তি পুনরুদ্ধার। জি, নিচে যাবেন একটু। আমরা এখনই বিরতিতে যাব, মানে আজকে আর 2 মিনিট শুনে যান, তারপরে যান। ক্রোকি সম্পত্তি পুনরুদ্ধার পাইছেন? এর পাশে লেখেন 89 ধারা। কত ধারা? 89 ধারা। এটা একটু শুনেন। যারে হুলিয়া দিল তার সম্পত্তি ক্রোক করলো কততে? 88। আর আমি লিখছি ক্রোকের বিরুদ্ধে প্রতিকার কি? রিভিশন। আচ্ছা, রিভিশন ছাড়াও আরো একটা প্রতিকার 89 ধারায়। সে ক্রোককৃত সম্পত্তি ফেরত চাবে 2 বছরের মধ্যে। এই যে দেখেন, যার সম্পত্তি ক্রোক চাওয়া হয়েছে সে ক্রোকের তারিখ হতে গোল দিবেন 2 বছরের মধ্যে ক্রোক আদেশ প্রদানকারী আদালতে হাজির হয়ে ক্রোককৃত সম্পত্তি পুনরুদ্ধারে আবেদন করতে পারে। তাহলে ক্রোককৃত সম্পত্তি পুনরুদ্ধার, যদি রিভিশন আমি না যাই, তাহলে ক্রোককৃত সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন করব কততে? 89-তে। কয় বছর? 2 বছর। বুঝছেন? এখন যদি উক্ত ব্যক্তি প্রমাণ করতে পারে যে সে পলাতক ছিল না, পরোয়ানার জন্য সে আত্মগোপন করেনি, সে নির্ধারিত সময় হুলিয়া পায়নি, তাহলে ক্রোকৃত সম্পত্তি পুনরুদ্ধার আবেদন মঞ্জুর করতে পারে। আবেদন না মঞ্জুর করলে তার বিরুদ্ধে আপিল করা যাবে। তো এখানে একটা কথা লেখেন, আমি ব্যাখ্যা দিচ্ছি। লেখেন 89 ধারা না মঞ্জুর সমান সমান আপিল। 89 ধারা না মঞ্জুর, 89 ধারা না মঞ্জুর সমান কি? আপিল। ব্র্যাকেটে লেখেন 405 ধারা। 89 ধারা না মঞ্জুর সমান আপিল, ব্র্যাকেটে লেখেন 405 ধারা। আর 88 ধারা সমান সমান দেখেন রিভিশন। সরি, 89 ধারা না মঞ্জুর সমান সমান তো আপিল লিখছেন, আর 89 ধারা মঞ্জুর সমান সমান রিভিশন লেখেন। 89 ধারা মঞ্জুর সমান সমান রিভিশন লেখেন, আমি ব্যাখ্যা দিচ্ছি। এই শুনেন, যে এসে আবেদন করলো যে আমি 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 ভারতে ট্রিটমেন্টরত ছিলাম, এই যে আমার কাগজপত্র আছে, আমার প্রকৃত সম্পত্তি ফেরত দেন, কয় বছরের মধ্যে? 2 বছর। তার ব্যাখ্যা আদালত সন্তুষ্ট হয় নাই, ফেরত দেয় নাই, মানে তার 89 ধারার আবেদন কি হয়েছে? নামঞ্জুর। তাহলে তার প্রতিকার ওই আদেশের বিরুদ্ধে আপিল 405 ধারায়। বুঝছেন? আর যদি তার প্রকৃত সম্পত্তি তারে ফেরত দেয়, তার মানে 89 ধারার আবেদন কি? মঞ্জুর।
তাহলে সংক্ষুব্ধ কে? সংক্ষুব্ধ যে মামলা করছে সে, তাহলে তার প্রতিকার রিভিশন। বুঝছেন? তাহলে 88 ধারা তো রিভিশন আছেই, আর 89 ধারা না মঞ্জুর হইলে কি আপিল, আর মঞ্জুর হইলে রিভিশন। প্রায় শেষ। আর একটা কথা আছে এই জায়গা, সেটা হলো যে ক্রোকৃত সম্পত্তি, ওই যে ক্রোকি সম্পত্তি পুনরুদ্ধার না, এর উপরে একটা লাইন আছে দেখেন, উপরের পয়েন্টটা একটু পড়বো। যদি পলাতক ব্যক্তি হুলিয়ায় উল্লেখিত সময়ের মধ্যে হাজির না হয় তাহলে ক্রোকি সম্পত্তি সরকারের উপর বর্তাবে, কিন্তু ক্রোকের তারিখ হতে 6 মাসের মধ্যে উক্ত সম্পত্তি বিক্রয় করা যাবে না। তাহলে যে সম্পত্তি ক্রোক করছে এটা বিক্রি করতে পারবে কতদিন পর? 6 মাস পর। বুঝছেন এটা? তাহলে থার্ড পার্টি আবেদন করবে 6 মাসের মধ্যে, ক্রোককৃত সম্পত্তি বিক্রি করতে পারবে 6 মাসের মধ্যে, ক্রোকি সম্পত্তি পুনরুদ্ধার আবেদন করবে দুই বছরের মধ্যে, পুনরুদ্ধার আবেদন না মঞ্জুর হইলে আপিল, মঞ্জুর হইলে রিভিশন। এখন আপনাদের মাথায় সামনে একটা প্রশ্ন আসবে, আমি উত্তর দিয়ে বিরতিতে যাবো, সেটা হলো যে স্যার 6 মাস পরে যদি বিক্রি করে, তাহলে 2 বছরের মধ্যে এসে সে আবার পুনরুদ্ধারের আবেদন করছে, তাইলে ব্যাপারটা কেমন হইলো? কোন রকম হয় নাই। যদি বিক্রি করেই ফেলে, ধরেন বিক্রি সাধারণত করে না, বিক্রি করে পচনশীল বা নষ্ট হয়ে যাচ্ছে এরকম, আর বিক্রি যদি করেই ফেলে আর পরে যদি তারা পুনরুদ্ধারের আবেদন মঞ্জুর করে, তাহলে ওই যে টাকা দিয়ে বিক্রি করছিল সেই টাকা তারে ফেরত দিয়ে দিবে। ক্লিয়ার? থানায় দেখবেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ভবনে দেখবেন গাড়িটারি দিনের পর দিন কি নষ্ট হয়ে যাচ্ছে না? তাহলে এইগুলা তো ক্রোক করে আনছে, ধরেন ওইগুলো তো ফেরত আর দিচ্ছে না, যদিও বিক্রি করা যাবে কয় মাস পর? 6 মাস পরে, কিন্তু বিক্রি তো অ্যাকচুয়ালি করে বহু পরে, যে ওই যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন আর যে নিলামের আয়োজন করে। তাহলে আমরা বিরতিতে যাব। এই যে খুব সংক্ষেপে বুঝাইলাম, বাট একেবারেই যে বুঝেন নাই তা না। হুলিয়া পরোয়ানা অনুসারে গ্রেফতার করতে না পারলে হুলিয়া 87 ধারা সর্বনিম্ন সময় কতদিন? 30 দিন। হুলিয়া কি লিখিত? কয়টি উপায়? 3টি উপায়। হুলিয়ার সাথে সাথে বা হুলিয়ার সময় শেষ হওয়ার পরে ক্রোক 88 ধারা। কত সময়? নির্দিষ্ট সময় নাই, নির্দিষ্ট সময় নাই। স্থাবর অস্থাবর সম্পত্তি, অন্য কোনো ব্যক্তি সম্পত্তি ক্রোক করলে কতদিনের মধ্যে আবেদন করবে? 6 মাস। 6 মাসের মধ্যে না দিলে দেওয়ানি মামলা কত বছর? 1 বছর। হুলিয়ায় সময়ের মধ্যে হাজির না হলে সরকার হেফাজতে চলে যাবে। সরকার বিক্রি করবে কয় মাস পর? 6 মাস পর। সম্পত্তি পুনরুদ্ধারে আবেদন করবো কয় বছর? 2 বছর। কত ধারায়? 89। 89 ধারার আবেদন নামঞ্জুর করলে প্রতিকার কি? আপিল। কত ধারায়? 405 ধারায়। আর মঞ্জুর করলে কি? রিভিশন। আমাদের 5 মিনিট ব্রেক। যার যার খিদে লাগছে দ্রুত খেয়ে আসেন যান। তো বিগত বছরের একটা প্রশ্ন দেখেন এখানে, যে পলাতক আসামির প্রকৃত সম্পত্তিতে অন্য ব্যক্তি গোল্ডেন, অন্য ব্যক্তি ক্রোকের কতদিনের মধ্যে তার নিঃস্বার্থ দাবি করতে পারে? কতদিন? 6 মাস। এখানে ওই সম্পত্তি বিক্রি করবে কয় মাস পরে? 6 মাস পরে। ঠিক আছে? আর এখানে একটা কথা একটু লিখে রাখেন, যে 88 প্লাস 146 ধারা, 88 প্লাস 146 ধারা সমান সমান সম্পত্তি ক্রোক, সম্পত্তি ক্রোক এবং রিসিভার নিয়োগ। সম্পত্তি ক্রোক এবং রিসিভার নিয়োগ মানে ফৌজদারি কার্যবিধিতে 2টা ধারায় সম্পত্তি ক্রোক করা হয় আর রিসিভার নিয়োগ করা হয়। সেই 2টা ধারা কত? 88 আর 146। সেলফ প্র্যাকটিসের 5 নম্বর প্রশ্নটা দেখেন। সরকারকে রাজস্ব প্রদানকারী স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ প্রদান করা হলে উক্ত সম্পত্তি ক্রোক করতে হবে সম্পত্তি যে জেলায় অবস্থিত উক্ত জেলার কার মারফত? কালেক্টর মারফত। এটা ইম্পর্টেন্ট। সরকারে যদি বলে যে রাজস্ব প্রদানকারী স্থাবর সম্পত্তি ক্রোক, তাহলে ক্রোক করবে কে? কালেক্টর। 8, 9, 10, 11 এগুলা ভিভিআই। 14 যে প্রশ্নটা আমরা ভেতরে পড়ি নাই বাট আসতে পারে, সেটা হলো 17 নম্বর প্রশ্ন। বাংলাদেশের বাইরে কোনো সমন পাঠাতে বা গ্রেফতারি পরোয়ানা জারির জন্য উক্ত সমন বা গ্রেফতারি পরোয়ানা পাঠাতে হবে উক্ত দেশের যে আদালত উক্ত সমন বা পরোয়ানা বাস্তবায়ন করবে তার নিকট। একটু বুঝেন, মানে আপনি বাংলাদেশের বাইরে সমন পাঠাতে চান বা বাংলাদেশের বাইরে গ্রেফতারি পরোয়ানা পাঠাতে চান, তাহলে কার কাছে পাঠাবেন? যে আদালত উক্ত সমন বা পরোয়ানা বাস্তবায়ন করবে তার নিকট। আচ্ছা,
চলে আসি আমরা 99 কতে। 99 ক একবার পরীক্ষায় প্রশ্ন এসেছিল। দেখেন 99 ক ধারায় অনুসারে নিম্নলিখিত ক্ষেত্রে সরকার সরকারগুলো দেবেন, সরকার আন্ডারলাইন করেন মুদ্রিত সংবাদপত্র, পুস্তক, দলিল এগুলো বাজেয়াপ্ত করতে পারে, ফরফিটেড। মানে আপনার সরকার তার নির্বাহী আদেশ বলে, এই যে চ্যানেল 1, তারপরে আমার দেশ পত্রিকা, তসলিমা নাসরিনের বই, এইগুলা সরকার বাজেয়াপ্ত করতে পারে। কততে? 99 ক। তো যা প্রকাশ করা দণ্ডবিধির 123 ক, 124 ক, 153 ক, 292, 295 ক, 505 বা 500 ক ধারায় শাস্তিযোগ্য অপরাধ। আচ্ছা, যেটা ইম্পর্টেন্ট সেটা হলো দেখেন, যা 124 কতে হলো রাষ্ট্রদ্রোহিতা আছে, ঠিক আছে? তো যদি কোনো পত্রিকা, বই বা রাষ্ট্রদ্রোহিতামূলক কোনো কিছু লেখে তাহলে সেটা বাজেয়াপ্ত করতে পারে। খ দেখেন, যা প্রকাশ করা, এটা ইম্পর্টেন্ট, বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদের স্পিকার আর কে? প্রধান বিচারপতি। কার কার জন্য? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদের স্পিকার আর কে? প্রধান বিচারপতি। যে কোনো বিষয় এটা মারাত্মকভাবে অশ্লীল বা কুৎসাজনক, মানে ওই বইতে বা এগুলাতে এমন একটা বিষয় প্রকাশ করছে মারাত্মকভাবে অশ্লীল বা কুৎসাজনক, এমন কোন শব্দ বা দৃশ্যমান বিবৃতি কোন ব্যক্তি বা ব্যক্তিদের মধ্যে আমলযোগ্য অপরাধ করতে উত্তেজিত করে বা করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে যদি বাজেয়াপ্ত করে হাইকোর্ট বিভাগে আবেদন করা, হাইকোর্ট বিভাগে আবেদন করা। এর পাশে লেখেন 99 খ দ্বারা, হাইকোর্ট বিভাগে যে আবেদন করা, এই কথাটা আছে 99 খ। মানে যদি কারো এই পুস্তক, সংবাদপত্র এগুলো বাজেয়াপ্ত করে, তার প্রতিকার হলো হাইকোর্ট বিভাগে আবেদন করবে। কত ধারায়? 99 খ ধারায়। এই যে দেখেন 99 ক ধারায় প্রদত্ত বাজেয়াপ্তির আদেশ গোল দিবেন বাতিল করার জন্য স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি গোল দিবেন 2 মাসের মধ্যে হাইকোর্ট বিভাগে আবেদন করতে পারে বা হবে। তাহলে মনে রাখতে হবে, অশ্লীল, কুৎসাজনক, রাষ্ট্রদ্রোহিতা এগুলা এগুলা রিলেটেড কোন বই বা পুস্তক এগুলা বাজেয়াপ্ত করবে কততে? 99 কতে। এবং এটার বিরুদ্ধে আবেদন করবে কত ধারায়? 99 খতে। কার কাছে? হাইকোর্ট বিভাগে। কয় মাস? 2 মাস। পরীক্ষায় প্রশ্ন আসবে যে বাজেয়াপ্ত করলে এর বিরুদ্ধে প্রতিকার কি? আপিল দিবে, রিভিশন, নাকি হাইকোর্টে আবেদন? হাইকোর্টে আবেদন। একবার আসছিল 20 সালে, বিগত বছরের প্রশ্ন দেখেন। সরকার দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898 কোন ধারা মতে অশ্লীলতার অভিযোগে কোন পুস্তক বাজেয়াপ্ত করে? 99 কত? এ বা ক। আর যদি বাজেয়াপ্ত করে প্রতিকার আছে কততে? 99 বিতে। কয় মাসের মধ্যে? 2 মাসের মধ্যে। সেলফ প্র্যাকটিসে 2 নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট, দেখেন। সরকার কর্তৃক বাজেয়াপ্ত কোনো সংবাদপত্র, পুস্তক বা দলিল কোনো স্থানে আছে কিনা তা তল্লাশি করার জন্য তল্লাশি পরোয়ানা জারি করতে পারে কে? যে কোনো ম্যাজিস্ট্রেট। এটা হলো ওই যে বই আপনার করছে, যে বই কি করছে? বাজেয়াপ্ত করছে। যে পুস্তক বাজেয়াপ্ত করছে, জানা গেল যে অমন পুস্তক বা অমন বই অমুক জায়গায় পাওয়া যাচ্ছে, অমুক জায়গায় পাওয়া যাচ্ছে, তাহলে আপনার ওই সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে পারে কে বলেন? যে কোনো ম্যাজিস্ট্রেট। এটাই। দেখেন সিজার লিস্ট, যে কোনো ম্যাজিস্ট্রেট মিন্স জুডিশিয়াল অর এক্সিকিউটিভ আইদার। দেখেন তল্লাশি এবং জব্দকরণ, সিজার এন্ড সিজার, সার্চ এন্ড সিজার। এই যে যদি কাউকে তল্লাশি করে কোনো কিছু জব্দ করে, এই জব্দ তালিকা তৈরি করে 103 ধারায়। কত ধারা? 103 ধারা। প্রথম লাইনটা একটু পড়ি দেখেন, যে 103 ধারায় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করতে হবে। ফৌজদারি কার্যবিধির অধীন তল্লাশি করার ক্ষেত্রে কোন স্থানে তল্লাশি করার হচ্ছে উক্ত স্থানের, আন্ডারলাইন করবেন, স্থানীয় সম্মানিত 2 বা ততোধিক বাসিন্দা। তল্লাশি করার ক্ষেত্রে কয়জন বাসিন্দা লাগবে? কোন জায়গার? ওই জায়গার। একটু মনে রাখবেন। আর জাস্ট একটা কথা লিখে রাখেন যে সিজার লিস্ট বা জব্দ তালিকা 103 ধারা। সিজার লিস্ট বা জব্দ তালিকা কত ধারা? 103 ধারা। সেলফ প্র্যাকটিসের 1 নম্বর প্রশ্ন দেখেন, যে সর্বনিম্ন কতজন সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি করতে হবে? কতজন? 2 জন। এতটুকু জানলেই হবে। চলে আসি অপরাধ দমন ধারা 106 থেকে 153, প্রিভেনশন অফ অফেন্সেস। ফৌজদারি কার্যবিধির এই যে অধ্যায়টা 106 থেকে 153, এর সকল ফাংশন হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ। এই জায়গায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোনো ফাংশন নাই, শুধু একটা ধারায় আছে, সেটা হলো 106। 106 ছাড়া 107 থেকে 153 যত যা আছে কার ফাংশন? নির্বাহী ম্যাজিস্ট্রেটের বা পুলিশের। তো এখানে যেটা দেখবো দেখেন, যে শান্তি রক্ষা বা সদাচরণ, আচ্ছা এটা প্রয়োজন নাই, সরাসরি চলে আসি 106 থেকে 126 ক।
106 থেকে 126 ক। আমাদের ফৌজদারি কার্যবিধিতে এই যে 106 থেকে 126 ক পর্যন্ত দুই ধরনের মুসলেকার কথা বলছে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, স্যার মুসলেকা কি? মুসলেকা হলো একটা অঙ্গীকারনামা, মানে আপনারে কতগুলো কথা ওই জায়গায় বলে দিছে যে আপনি এই করবেন না, ওই করবেন না, রাজি হবেন। এটা হলো কি মুসলেকা। আমি এই জায়গা দিলাম যে আমার খান ল একাডেমিতে যদি পড়তে হয় মুসলেকা দিতে হবে, মুসলেকার শর্ত থাকবে, এত টাকা দিতে হবে, রেগুলার আসতে হবে, ক্লাস এই করা যাবে না, কামাই করা যাবে না, এই এক ধরনের কি মুসলেকা। এখন আমাদের ফৌজদারি কার্যবিধিতে এরকম মুসলেকা আছে দুই ধরনের। একটা দেখেন শান্তি রক্ষার জন্য মুসলেকা, সিকিউরিটি ফর কিপিং দা পিস, পাশে লেখেন 106 107। শান্তি রক্ষার জন্য মুসলেকা কত কত ধারা? 106 আর 107। আর একটা দেখেন সদাচরণের জন্য মুসলেকা, সিকিউরিটি ফর গুড বিহেভিয়ার, এটার পাশে লেখেন 108 থেকে 110। 108 থেকে 110। আপনারা যারা কোর্টে যান বা কয় যে 7 ধারার কোর্ট উঠছে, 7 ধারার কোর্ট উঠছে, 7 ধারায় যাবো, এই সেই 7 ধারা, 107 ধারা। ফৌজদারি কার্যবিধি কত ধারা? 107 ধারা। তাহলে আপনি মনে রাখবেন যে শান্তি রক্ষার মুসলেকা সম্পর্কে আলোচনা করছে কত ধারা? 106 এবং 107। আর সদাচরণের মুসলেকা 108 এবং 108 থেকে 110। এখন শান্তি রক্ষার জন্য মুসলেকা দেখেন, একটা হলো আন্ডারলাইন করেন, দণ্ডিত হবার পর, এটা গোল্ডেন, দণ্ডিত হবার পর শান্তি রক্ষার মুসলেকা, এটা কত ধারায়? 106। 106 ধারার নিচে লেখেন বিচারিক আদালত। বিচারিক আদালত মানে এখন তো সময় কম, বিস্তারিত পড়ার সুযোগ নাই, যা না জানলে নয়, লেখেন বিচারিক আদালত বা আপিল আদালত বা রিভিশন আদালত। বিচারিক আদালত, আপিল আদালত বা কে রিভিশন আদালত। তো যদি আপনাকে বলে যে দণ্ডিত হবার পর শান্তি রক্ষার মুসলেকা কত ধারা? 106 ধারা। তারপর এটা দেখেন অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার মুসলেকা কত ধারা? 107 ধারা। 107 ধারা হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট, পরে লেখা আছে। কিন্তু 106 এর যে শান্তি রক্ষার মুসলেকা, এটা কি বিচারিক আদালত, আপিল আদালত বা রিভিশন আদালত। এই 106 এর যে মুসলেকা, এটা নির্বাহী আদালত, নির্বাহী ম্যাজিস্ট্রেট দিতে পারে না। এখন দেখেন একটু পড়ি যে 106 ধারার অধীনে দণ্ডিত হওয়ার জন্য শান্তি রক্ষার জন্য মুসলেকা দেওয়া হয়, যে আদালত আসামি দণ্ডপ্রাপ্ত হয় সেই আদালত গোল দিবেন 3 বছরের অনধিক সময়ের জন্য শান্তি রক্ষার জন্য মুসলেকা প্রদানের আদেশ দিতে পারে। তো যদি আপনাকে বলে 106 ধারার যে শান্তি রক্ষার মুসলেকা সর্বোচ্চ কতদিন বলেন? সর্বোচ্চ কতদিন? 3 বছর। নির্বাহী ম্যাজিস্ট্রেট পারে দিতে? পারে না, দণ্ডিত হবার পরে। অপরদিকে 107 ধারার অধীনে যে শান্তি রক্ষার মুসলেকা, এটা কত? উক্ত ক্ষেত্রে মুসলেকা 1 বছরের অধিক সময়ের জন্য হবে না। তাহলে আমার মনে রাখতে হবে দণ্ডিত হবার পর শান্তি রক্ষার মুসলেকা 106 ধারায় কত বছর? 3 বছর। আর অন্যান্য ক্ষেত্রে বা দণ্ডিত হওয়ার পূর্বে 107 ধারায় কত? 1 বছর। কে দিতে পারে? নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট। এতটুকু জানলেই হবে। তো জেনে রাখা ভালো, যদি দেখেন যে 106 ধারায় দণ্ডিত হওয়ার পর শান্তি রক্ষার জন্য মুসলেকার আদেশ আপিল আদালত বা হাইকোর্ট বিভাগ তার রিভিশন ক্ষমতা প্রয়োগও দিতে পারে। লেখছেন একটু আগে যে আপিল আদালত পারে, হাইকোর্ট বিভাগও পারে, বাট 106 ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের কোনো ফাংশন নাই। আর একটা কথা, যে দণ্ডের সাথে শান্তি রক্ষার মুসলেকা দেওয়া হয়েছিল সেই দণ্ডটি আপিলে বাতিল হলে উক্ত মুসলেকাও বাতিল হবে। ধরেন একজন চোরের সাজা দিছে যে তুমি 1 বছরের কারাদণ্ড এবং তুমি 3 বছর পর্যন্ত শান্তি বজায় রাখবা, শান্তি বজায় রাখবে। এখন ওই চোর আবার আপিল করছে, আপিলে যদি দণ্ড বাতিল হয়ে যায় তাহলে ওনার মুসলেকাও কি বাতিল। তাহলে 106 ধারা কত বছর? 3 বছর। 107 কত বছর? 1 বছর। এখন অনেকে আবার ভাবেন কি এই 3 বছর কি সে জেল খাটবে? না, এই 3 বছর সে কোন রকম অশান্তি করবে না। এই 1 বছর সে কোন রকম অশান্তি করবে না, বুঝছেন? অনেকে ভাবে যেমন এই 3 বছর মনে জেল না। আচ্ছা, আমরা এখানে একটা টেবিল আছে দেখেন 107 108 109 110, এটা বিবিআই টেবিলটা মনে রাখবেন। 107 ধারায় দেখেন অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার মুসলেকা সর্বোচ্চ কত? 1 বছর। 108 দেখেন রাষ্ট্রদ্রোহমূলক, এটা মনে রাখতে হবে। 108 মানে রাষ্ট্রদ্রোহমূলক প্রচারকারী ব্যক্তির, রাষ্ট্রদ্রোহমূলক বিষয় প্রচারকারী ব্যক্তির সদাচরণের মুসলেকা কত বছর? 1 বছর। 109 ভবঘুরে বা সন্দেহভাজন ব্যক্তিদের সদাচরণের মুসলেকা কত বছর? 1 বছর। অভ্যাসগত অপরাধীদের সদাচরণের মুসলেকা কত বছর? 3 বছর। তাহলে একটা জিনিস দেখেন 106 3 বছর, 110 3 বছর, আর মাঝের গুলো কত? 1 1।
এর মধ্যে শান্তি রক্ষা বললে 106 আর 107, সদাচরণ বলে রাষ্ট্রদ্রোহমূলক হইলে 108, সন্দেহভাজন ভাবুক হইলে কত 109, অভ্যাসগত হইলে 110। কত বছর? 3 বছর। বলেন তো দেখি, সদাচরণের মুচলেকার আদেশ কি বিচারিক ম্যাজিস্ট্রেট দিতে পারে কিনা? বিচারিক আদালত। সদাচরণের সদাচরণের তা পারে শুধু জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট, কিন্তু শান্তি রক্ষার্থে 106-তে বিচারিক আদালতও পারে, 107-এ নির্বাহী ম্যাজিস্ট্রেটও পারে। বুঝেন নাই? হ্যাঁ, ওই যে সদাচরণ 108 থেকে 110, এই সদাচরণ তো জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেটই পারে। সদাচরণ কি বিচারিক ম্যাজিস্ট্রেট পারবে? পারবে না। কিন্তু শান্তি রক্ষার্থটা বিচারিক ম্যাজিস্ট্রেট পারে। কোনটায়? 106। বুঝা গেল? আর কোন ধারায় কি আছে এটা একটু মনে রাখতে হবে। 108-এ রাষ্ট্রদ্রোহমূলক, সন্দেহভাজন ভাবুক 109, অভ্যাসগত অপরাধী 110। জি। এখানে সবকিছু তদন্ত যাচাই বাছাই শেষে মুচলেকা দেবে, মুচলেকা দেওয়ার আদেশ দিবে 118 ধারায়। দেখেন, 107 থেকে 110 ধারা পর্যন্ত যে ব্যক্তিকে কেন মুচলেকা দেবে না তার কারণ সাথে বলা হয়েছে, তাকে মুচলেকা দেওয়ার আদেশ আন্ডারলাইন করুন। 118 ধারায় ম্যাজিস্ট্রেট দিতে পারে। অর্থাৎ আপনি মামলা করবেন, আদালত অনুসন্ধান করে যদি দেখে যে না আসলে এই অপরাধ করছে, তাহলে শান্তি রক্ষা বা সদাচরণের মুচলেকার আদেশ দিবে কত ধারায়? 118 ধারায়। এই মুচলেকার পরিমাণ পরিস্থিতি বিবেচনা করে নির্ধারণ করতে হবে, আন্ডারলাইন করেন, অত্যাধিক হবে না। ম্যাজিস্ট্রেট 118 ধারায় মুচলেকার আদেশ দিলে আন্ডারলাইন করবেন, তা আপিলযোগ্য আদেশ, 3টে স্টার দেন, ব্র্যাকেটে লেখেন 406 ধারা। 406 ধারা। অর্থাৎ আপনি কাউকে মুচলেকার আদেশ দিছে, এটার বিরুদ্ধে তার সংক্ষুব্ধ ব্যক্তির প্রতি আর কি আপিল। আর এখানে একটু স্টার দিয়ে লেখেন যে 116 ধারায় 116 ধারায় শান্তি রক্ষার মুচলেকার ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি। অভিযুক্ত ব্যক্তিকে ব্যক্তিগত হাজিরা হতে কি অব্যাহতি। তো এখানে যে জিনিসটা মনে রাখবেন, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে আসামিকে মানে অভিযুক্ত ব্যক্তিকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয় কোন ধরনের মুচলেকার ক্ষেত্রে? শান্তি রক্ষা মুচলেকার ক্ষেত্রে। কত ধারা? 116 ধারা। যদি কেউ বলেন স্যার ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি কি, যার বিরুদ্ধে মামলা করছে তাকে প্রতি ধার্য তারিখে হাজির হইতে হয়। এখন সে যদি হাজির না হয়, আইনজীবীর মাধ্যমে হাজিরা দিতে চায়, ধরেন সে অসুস্থ সরকারি কর্মকর্তা, তাহলে তারে হাজির হতে অব্যাহতি দিতে পারে। কত ধারায়? 116 ধারায়। কোন ধরনের মুচলেকা? শান্তি রক্ষার। আচ্ছা, আর একটা বিষয়, যে মুচলেকা না প্রদানের শাস্তি। আপনারে মুচলেকা দিতে বলছে, এখন আপনি টোটালি মুচলেকা দেনই নাই, তাহলে আপনার এই দেখেন জামানত প্রদানে ব্যর্থতার কারণে কারাবাস হতে পারে, গোল দিবেন 3 বছর। মুচলেকা যদি আপনি মুচলেকা না দিতে চাইলে আপিল করবেন, কিন্তু আপিলও করেন নাই, আবার মুচলেকাও কি দেন নাই, তাহলে আপনার কারাদণ্ড হবে কত বছর? 3 বছর। কত বছর? 3 বছর। তো মুচলেকা দিতে অপারগতার কারণে যে ব্যক্তি কারারুদ্ধ হয়েছে, জেলা ম্যাজিস্ট্রেট তাকে মুক্তি দিতে পারে। যে যারে কারাদণ্ড দিচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট তারা কি দিবে? মুক্তি দেবে। যদি জেলা ম্যাজিস্ট্রেট মনে করে দণ্ডিত ব্যক্তিকে মুক্তি দিলে সমাজের বা কোনো লোকের বিপদ ঘটবে না, তাহলে আপনি যদি মুচলেকা না দেন তাহলে কারাদণ্ড হবে কত বছর? 3 বছর। মুক্তি দিতে পারে কে? জেলা ম্যাজিস্ট্রেট। এখানে একটা কথা লেখেন, 106, 107, 108, 106, 107, 108 সমান সমান বিনাশ্রম কারাদণ্ড। 106, 107, 108 সমান সমান কি? বিনাশ্রম কারাদণ্ড। আর 109 আর 110 সমান সমান লেখেন সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড। 109 এবং 110, 109 এবং 110, 109 এবং 110 সমান সমান সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড।
তো এটার অর্থ আসলে কি? আমরা যে একটু আগে বললাম যে মুচলেকা না দিলে কি হবে, কারাদণ্ড কত বছর? 3 বছর। আপনি যদি 106, 107 এবং 108-এ মুচলেকা না দেন তাহলে কারাদণ্ডটা হবে কি? বিনাশ্রম। আর 9 আর 10-এর যে মুচলেকা এটা যদি না দেন তাহলে সশ্রম হইতে পারে, বিনাশ্রম হইতে পারে। আর মুচলেকার নির্দেশ দেয় 118 ধারায়। 118 ধারায় মুচলেকার নির্দেশ দিলে প্রতিকার কি? আপিল। কত ধারায়? 406 ধারায়। বুঝছেন? আচ্ছা, আমরা এখানে প্রায় শেষ। একটা কথা মনে রাখবো, সেটা দেখেন, মামলার প্রেক্ষাপট অনুসারে প্রত্যেক জরিমানার পরিমাণ নির্ধারণ করা হবে এবং এটা অত্যাধিক হবে না। ধারা এখানে 123 লেখা আছে, এটা হবে 118। 23 কেটে লেখেন 118। এখন একটু কাহিনী শুনেন। এই জায়গা ওই যে যারে 3 বছরের 1 বছরের মুচলেকা দিল, ওই জায়গায় কি লেখা থাকবে? এই জায়গায় লেখা থাকে যে আপনি 3 বছর শান্তি বজায় রাখবেন, যদি ভঙ্গ করেন মুচলেকা যে টাকার পরিমাণ লেখা আছে এই টাকা দিতে বাধ্য থাকবেন। বুঝছেন? তাহলে ও যদি শান্তি ভঙ্গ করে বা অসদাচরণ করে, ওর কিন্তু জেল হবে না, ও কি দিবে? মুচলেকায় যে টাকা আছে এই টাকা দিতে বাধ্য। বোঝা গেল? কিন্তু ও যদি মুচলেকা এক্সিকিউটই না করে, কোর্টে দেয়ই নাই, জমাই দেয় নাই, তাইলে জেল হবে কত বছর? 3 বছর। বোঝা গেল? আচ্ছা। জি ভাই। হ্যাঁ, 18 ধারায়, জি 118। তাহলে বিগত বছরের প্রশ্ন দেখেন, সর্বসকলে একবারই আসছে, ফৌজদারি কার্যবিধি অনুসারে কোন ব্যক্তির সদাচরণ মুচলেকা দেওয়ার আদেশ দিতে পারেন কে? সদাচরণ দিলে জেলা ম্যাজিস্ট্রেট। যদি শান্তি রক্ষা বলতো তাহলে মানে চিন্তা ভাবনার ব্যাপার আছে, বিচারিকও পারে, নির্বাহীও পারে। সেলফ প্র্যাকটিসের 2, 11, 12, 18। 18 প্রশ্নটা একটু পড়ি। যদি নাবালকের বিরুদ্ধে মুচলেকার আদেশ দেওয়া হয় তাহলে মুচলেকা সম্পাদন করবে তার কে? জামিনদার। নাবালক খুব পাজি, তারে বলছে যে তুমি মুচলেকা দিবা, তাহলে তার মুচলেকা সম্পাদন করবে কে? তার জামিনদার। আর 118 ধারার প্রতিকার কি? আপিল। আমরা 2টা আপিল পাইছি ভাই। 89 ধারার আবেদন নামঞ্জুর হইলে আপিল 405, আর 118 ধারার আদেশ দিলে আপিল 406। তো এখানে একটা কথা, সর্বশেষ প্রশ্নটা দেখেন, শান্তি রক্ষা বা সদাচরে মুচলেকার জন্য আন্ডারলাইন করবেন, জামিনদারের অব্যাহতি, ডিসচার্জ অফ সিউরিটিস দিতে পারে জেলা ম্যাজিস্ট্রেট। ডিসচার্জ অফ সিউরিটিস অর্থ হলো জামিনদারকে অব্যাহতি। 126 আছে না? দেখছেন? এই যে দেখুন ধারা 126 পাইছেন? 126-এর নিচে লেখেন 502 ধারা। 502 ধারা লিখছেন? অর্থাৎ জামিনদারের অব্যাহতি 2টা ধারায় আছে, একটা হলো 126 আর একটা কত? 502। এখন জামিনদারের অব্যাহতি কি শুনেন। ওই যে 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 মুচলেকা দিল, যে বদমাইশ, তারা বললো তো তুমি 1 বছরের মুচলেকা দিবা শান্তি রক্ষার, গণ্যমান্য ব্যক্তির জামিনদার, মানে তুমি 1 বছরের শান্তি রক্ষার মুচলেকা দিবা, তোমার জামিনদার হবে একজন কে? গণ্যমান্য ব্যক্তি। এখন জামিনদার যিনি, তিনি ধরেন মারা গেছে, উনি অথবা মারা গেছে অথবা উনি চাচ্ছে না যে ওর মতো পাজির জামিনদার আর থাকতে, তখন ওনারে কি দিবে? এই জামিনদার হতে কি দিবে? অব্যাহতি দিবে, এবং ওই লোককে ডাকবে যে তুমি আর একজন জামিনদার খুঁজে বের করো। এই যে যে জামিনদারের অব্যাহতি, এটা আছে 126 এবং কত? 502। পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসতে পারে যে জামিনদারের অব্যাহতি কত ধারায়? 126 অথবা 502। ধারা 122টা দিয়ে একটু লেখেন, ধারা 122। আচ্ছা দরকার নাই, 22 দরকার নাই, কাটেন। আমরা পরের জায়গায় চলে আসি, বেআইনি সমাবেশ। এই অধ্যায়টা 127 থেকে 132 দেখছেন? বেআইনি সমাবেশ দণ্ডবিধিতে পড়বো। বেআইনি সমাবেশ হলো 5 বা ততোধিক ব্যক্তি একত্রিত হইয়া যদি অবৈধ কাজ করে, এটাই বেআইনি সমাবেশ। আমরা এই জায়গায় 5 জনের বেশি আছি না? আমরা যদি কোনো ভাঙচুর করি, কাউরে পিটাই, কাউরে ঘর জ্বালায় দিই, কাউকে উত্ত্যক্ত করি, এটাই কি হবে? বেআইনি সমাবেশ। জেনে রাখা ভালো। দেখেন 127 ধারা অনুযায়ী আন্ডারলাইন করবেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার। পুলিশ অফিসারের নিচে লেখেন ওসি। লিখছেন? নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার বেআইনি সমাবেশ গোলদেন ছত্রভঙ্গ করার আদেশ দিতে পারে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দিতে পারে কি? নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার। কোনটা? কে? ওসি সাহেব। আচ্ছা, যদি অন্য কোনো উপায়ে আন্ডারলাইন করবেন ছত্রভঙ্গ করা না যায়, যে সাধারণ উপায়ে ছত্রভঙ্গ করা কি যাচ্ছে না, জননিরাপত্তার সাথে গোল দেবেন, সামরিক শক্তি প্রয়োগ করে এটি
একটি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা যায়। কি শক্তি? সামরিক শক্তি। এখন সামরিক শক্তিটা প্রয়োগ করবে কে? দেখেন, মেট্রোপলিটন এলাকায় সামরিক শক্তি প্রয়োগ দ্বারা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের করার আদেশ দিতে পারে, গোল দিবেন পুলিশ কমিশনার। আর মেট্রোপলিটন এলাকার বাইরে হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট। দুইটা জিনিস মনে রাখতে হবে, ছত্রভঙ্গ আর সামরিক শক্তি প্রয়োগ। ছত্রভঙ্গ করতে পারে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার, আর সামরিক যদি ছত্রভঙ্গ করা যায় নাই, তাহলে সামরিক শক্তি প্রয়োগের আদেশ দিতে পারবে পুলিশ কমিশনার অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট। পুলিশ কখনো সামরিক শক্তি প্রয়োগের আদেশ দিতে পারবে না। পুলিশ ছত্রভঙ্গের আদেশ দিতে পারবে, কিন্তু সামরিক শক্তি প্রয়োগের আদেশ দিবে কে? পুলিশ কমিশনার অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট। ওসি সাহেব সামরিক শক্তি প্রয়োগ করতে পারবে? পারবে না, এটা মনে রাখতে হবে। বিগত বছর প্রশ্ন দেখেন, মহানগর এলাকায় বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি প্রয়োগের আদেশ দিতে পারে কে? মহানগর এলাকায় পুলিশ কমিশনার, মহানগর এলাকার বাইরে হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেলফ প্র্যাকটিসের এক, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দিতে পারে কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট বা থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার। পড়াইছি না? পড়ছি। 9 নম্বর প্রশ্নটা, গণ উৎপাত অবসানের জন্য জেলা ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত আদেশ আর বিষয়ে প্রশ্ন তোলা যাবে না হাইকোর্ট বিভাগের দ্বারা জজের নিকট দেওয়ানি আদালতে। মানে উৎপাত রিলেটেড যদি কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট আদেশ দেয়, এটার বিরুদ্ধে কোথায় প্রশ্ন তোলা যাবে না? দেওয়ানি আদালতে। সব শেষের প্রশ্নটা ভিভিআই, ভিভিভিআই, ফৌজদারি কার্যবিধি ড্যাশ ধারায় ম্যাজিস্ট্রেট নিষেধাজ্ঞা জারি করতে পারে, ইনজাংশন। 142 ধারায় নিচে স্টার দিয়ে লেখেন গণ উৎপাত প্রতিরোধে। গণ উৎপাত প্রতিরোধে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরীক্ষায় প্রশ্ন আসবে যে ফৌজদারি কার্যবিধির কত ধারায় ম্যাজিস্ট্রেট নিষেধাজ্ঞা জারি করতে পারে? 142 ধারা। কি প্রতিরোধে? গণ উৎপাত। ঠিক। আমরা চলে আসি 144-এ। আসেন, আসন্ন বিপদ বা উৎপাতের জরুরি ক্ষেত্রে অস্থায়ী আদেশ সমূহ। দেখেন, খুব সংক্ষেপে যদি বলি, আমাদের চারপাশে যদি শান্তি শৃঙ্খলা বিনষ্ট হওয়ার আশঙ্কা থাকে, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে, তাহলে সেই ক্ষেত্রে 144 জারি করতে পারে। কে করবে? নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট। 144 ওয়ান টাইপ অফ প্রিভেন্টিভ অ্যাকশন, মানে ঘটনা এখনো ঘটে নাই, যাতে না ঘটতে পারে। কিরকম? পল্টন ময়দানে বিএনপিও সমাবেশ ডেকেছে, আবার এনসিপিও সমাবেশ ডেকেছে। এখন দুই দলের যদি একই সময় সমাবেশ হয়, তাহলে ওখানে শান্তি শৃঙ্খলা বিনষ্ট হতে পারে, যা দেশের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। তাহলে সেই ক্ষেত্রে 144 জারি করতে পারে। এখন কথা হলো যে মহানগর এলাকায় 144 জারি করা হলো পুলিশ কমিশনার, আর মহানগর এলাকার বাইরে 144 জারি করে কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট। বুঝতে পারছেন? আর 144 ধারা সর্বোচ্চ কার্যকর থাকে 2 মাস। কতদিন? এই যে একটু যদি পড়ি, যে যে 144 ধারা জারি করতে পারে, ফৌজদারি কার্যবিধির অধীনে 144 ধারা আদেশ দিতে পারে জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, চলে আসেন যে যখন 144 ধারা জারি করা যায়, যদি এমন ম্যাজিস্ট্রেট মনে করে যে 144 ধারা নির্দেশ আইনসঙ্গত বা নিযুক্ত কোনো ব্যক্তির প্রতি প্রতিবন্ধকতা, বিরক্ত, আঘাত বা এগুলা পরিনিয়ান, মোটামুটি শান্তি শৃঙ্খলা বিনষ্ট হওয়ার আশঙ্কা থাকলেই 144-এর আদেশ দিতে পারে। জেনে রাখা ভালো। দেখেন 2 নম্বর পয়েন্টটা, 144 ধারা আদেশ সর্বোচ্চ গোল্ডেন 2 মাসের জন্য বলবৎ থাকে। কয় মাস? 2 মাস। পাশে লেখেন সরকার গেজেট নোটিফিকেশনের মাধ্যমে এই মেয়াদ বাড়াতে পারে। সরকার গেজেট নোটিফিকেশনের মাধ্যমে এই মেয়াদ বাড়াতে পারে। কিসের মাধ্যমে মেয়াদ বাড়াবে?
গেজেট নোটিফিকেশনের মাধ্যমে বাড়াবে, কতদিন বাড়াবে সেটা বলে নাই, কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট বাড়াতে পারবে না। বুঝছেন? ওকে। তারপরে যেটা ইম্পর্টেন্ট, জেলা ম্যাজিস্ট্রেটের 144 ধারা আদেশের বিরুদ্ধে দায়রা জজের নিকট রিভিশন করা যায়। 144 এর বিরুদ্ধে আপিল করা যায় না। 144 এর বিরুদ্ধে প্রতিকার কি? রিভিশন। কার কাছে? দায়রা জজের কাছে। এটা মনে রাখেন। তারপরে দেখেন, এই ধারার বিধানসমূহ মেট্রোপলিটন এলাকার জন্য প্রযোজ্য না। অর্থাৎ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এলাকায় কোনো ম্যাজিস্ট্রেটকে 144 ধারা জারি করার ক্ষমতা দেওয়া হয়নি, কিন্তু আন্ডারলাইন করেন, মেট্রোপলিটন এলাকায় 144 ধারা জারি ক্ষমতা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে দেওয়া হয়েছে। তাহলে মহানগর এলাকায় 144 জারি করবে কে? পুলিশ কমিশনার। আর অন্যান্য জায়গায় জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারপর লাইনটা দেখেন, ম্যাজিস্ট্রেট গোল দিবেন স্ব উদ্যোগে বা কোনো ব্যক্তির আবেদন ক্রমে 144 ধারা আদেশ বাতিল বা পরিবর্তন করতে পারে। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে 144 ধারার আদেশ, এখান থেকে প্রশ্ন পাবেন 144 ও 145 থেকে। 144 ধারার আদেশ কে বাতিল করতে পারে? স্ব উদ্যোগে অথবা কারো কি আবেদন ক্রমে। বিগত বছরের প্রশ্ন দেখেন, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898 144 ধারার ক্ষমতা বলে আদেশ প্রদান করতে পারে কে? কে বলেন? জেলা ম্যাজিস্ট্রেট। আর এটা এর মেয়াদ বাড়াতে পারে কে? সরকার। এই জায়গা যত প্রশ্ন আছে পড়বেন। লাস্টের প্রশ্নটা দেখেন, লাস্টের প্রশ্নের একটু ফাঁকা জায়গা আছে, ওই জায়গায় লেখেন 144 ধারার আদেশ ভঙ্গ করলে, 144 ধারার আদেশ ভঙ্গ করলে দণ্ডবিধির 188 ধারায় মামলা হবে। বা দণ্ডিত হবে, একই কথা। 144 এর আদেশ যদি কেউ ভঙ্গ করে তার বিরুদ্ধে মামলা হবে দণ্ডবিধির কত ধারায়? 188, 188। বুঝতে পেরেছেন? চলে আসি আমরা 145-এ। আসেন। শুনেন আমি একটু বুঝাই। 145 ধারার মামলা দুইটা ক্ষেত্রে করা যায়। যদি আপনারা স্থাবর সম্পত্তি থেকে বেদখলের হুমকি দিছে অথবা বেদখল করছে। কি বলেন? বেদখলের হুমকি দিছে অথবা কি বেদখল করছে। তাহলে বেদখলের হুমকি দেখ বা বেদখল করুক, মামলা করতে হবে 2 মাসের মধ্যে। কতদিন? 2 মাস। এবং এই 144 ধারার আদেশ, 145-এর আদেশ আদালত সুমোটো দিতে পারে না। 144 সুমোটো মানে হলো আদালত স্বপ্রণোদিত হয়ে দিতে পারে না। 144 পারে, 145 পারে না। বুঝছেন? আর 145 হলো স্থাবর সম্পত্তি রিলেটেড। কি সম্পত্তি? স্থাবর। আদেশ ওই একই, জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট, কিন্তু স্থাবর সম্পত্তি নিয়ে যদি শান্তি ভঙ্গের আশঙ্কা থাকে, সীমানা, জায়গা জমি, তাহলে মামলা হবে কত ধারায়? 145 ধারায়। তো এখন একটু শুনেন, আদালত তদন্ত করে যদি দেখে যে 2 মাসের মধ্যেই মামলাটা করছে, যে যে বেদখল হয়েছে সে করছে, বা যারে হুমকি দিছে সে মামলাটা করছে, তাহলে ধরে নিবে তিনিই প্রকৃত দখলকার। তিনি প্রকৃত দখলকার। এবং তারে বলবে, যদি সে বেদখল হয় তারে তার দখল ফিরাই দিবে, বা যদি সে দখলে থাকে তারে বলবে যে তুমি এই জমিতে দখলে থাকবা যতদিন পর্যন্ত তোমারে আইনগতভাবে বেদখল করা না হচ্ছে। এখন আইনগতভাবে বেদখল মানে হলো সরকার যদি তারে বেদখল করে। বুঝছেন? তাহলে 145 এর মামলা করতে হবে কয়দিনের মধ্যে? 2 মাস। অনেকে মনে করেন যে 145 ধারা আদেশ মনে বলবৎ থাকে 2 মাস। না, 144-এর আদেশ থাকে বলবৎ থাকে কত? 2 মাস। কিন্তু 145-এর আদেশ বলবৎ থাকবে যতদিন পর্যন্ত তারে বেদখল সরকার মানে আইনগত পন্থায় বেদখল করা না হচ্ছে। বোঝা গেল? 144-এর বিরুদ্ধে প্রতিকার কি? রিভিশন। 145-এর বিরুদ্ধে প্রতিকার রিভিশন। 144-এর আদেশ ভঙ্গ করলে মামলা হবে কত ধারায়? দণ্ডবিধির 100 কি 88। 145-এর আদেশ ভঙ্গ করলেও মামলা হবে কত ধারায়? দণ্ডবিধির কত? 188 ধারায়। প্রতিকার একই। 144 ভঙ্গ করলে রিভিশন, 145 ভঙ্গ করলে রিভিশন। মানে ভঙ্গ না, মানে আদেশ দিলে
আর ভঙ্গ করলে মামলা হবে দণ্ডবিধির কত দ্বারাই? 188। এ হলো কথা। তো একটু যদি দেখি কোন জিনিসগুলো দেখা দরকার সেটা দেখেন যে স্থাবর সম্পত্তি তথা জমি নিয়ে বিরোধ দেখা দিলে বা তার ফলে শান্তিভঙ্গের আশঙ্কা দেখা দিলে 145 ধারা জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার দ্বারা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় আদেশ দিতে পারে। ফৌজদারি কার্যবিধি আইনের, আচ্ছা, তারপর দেখেন পুলিশ প্রতিবেদন বা তথ্যের ভিত্তিতে কার্যকর করা। লাস্টের পয়েন্টে দেখেন স্ব উদ্যোগে ম্যাজিস্ট্রেট 145 ধারা জারি করতে পারে না, পাইছেন? এই ক্ষেত্রে পুলিশ প্রতিবেদন বা অন্য কোনো তথ্য থাকতে হবে। স্ব উদ্যোগে 144 জারি করা যায়, স্ব উদ্যোগে 145 জারি করা যায় না। তারপরে দেখেন 145 ধারা জারির জন্য দুইটি আবশ্যিক শর্ত হলো, আন্ডারলাইন করেন, ভূমি পানি বা সেটার সীমানা সংক্রান্ত কি থাকা, বিরোধ থাকা, আর উক্ত বিরোধের কারণে শান্তিভঙ্গের কি থাকা, সম্ভাবনা থাকে। এখানে যে পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ সেটা দেখেন, বিরোধটি ভূমি, জমি, জলাশয় বা এর সীমানা ইত্যাদি সম্পর্কিত হইতে হবে। লাস্টের লাইনটা ইম্পর্টেন্ট। এখানে জমি বা পানি বলতে দালান, বাজার, মৎস্য খামার, ফসল, জমিতে উৎপাদিত অন্যান্য দ্রব্য, এরূপ কোন সম্পত্তির খাজনা বা লভ্যাংশ অন্তর্ভুক্ত হবে। তিনটে স্টার দেন। জমি বা পানি বলতে কি কি বোঝাচ্ছে? দালান, বাজার, মৎস্য খামার, ফসল বা জমিতে উৎপাদিত কি অন্যান্য দ্রব্য, এরূপ কোন সম্পত্তির খাজনা বা লভ্যাংশ অন্তর্ভুক্ত হবে। নরমালি খাজনা বা লভ্যাংশ এগুলা কিন্তু জমি পানির মধ্যে পড়ে না, কিন্তু এই জায়গা জমি বা পানি বলতে ওদেরকেও অন্তর্ভুক্ত করেছে, বুঝছেন? তারপরে দেখেন দখলদার নির্ধারণ 145-4 গোল্ডেন, যার বইতে নাই দরকার নাই, শুনেন। 145 ধারা আদেশের অব্যবহিত গোল দিবেন পূর্ববর্তী 2 মাসের মধ্যে যে পক্ষকে বলপূর্বক বা বেআইনিভাবে বেদখল করা হয়েছে, ম্যাজিস্ট্রেট উক্ত বেদখলকৃত ব্যক্তিকে উক্ত তারিখে দখলদার বলে বিবেচনা করবেন। মানে ম্যাজিস্ট্রেট যদি দেখে যে মামলা করার 2 মাস পূর্বে কাউরে বেদখল করছে, তাহলে যারে বেদখল করছে ধরে নিবে সেই হলো কি প্রকৃত দখলকার। 145-এর কত? 4। অপরদিকে 145-6টা দেখেন, 145-6, 145 ধারায় যে আদেশ দিতে পারে 145-6, 145-4 ধারায় যে পক্ষকে ম্যাজিস্ট্রেট দখলে ছিল মর্মে গ্রহণ করে আইনগত পন্থায় তাকে উচ্ছেদ না করা পর্যন্ত, আন্ডারলাইন করেন, আইনগত পন্থায় উচ্ছেদ না করা পর্যন্ত সে পক্ষকে দখলের অধিকারী মর্মে ঘোষণা করে ম্যাজিস্ট্রেট আদেশ প্রদান করবে। কিসের অধিকারী? দখলের অধিকারী। উক্ত দখলের সকল প্রকার ব্যাঘাত ঘটনা নিষিদ্ধ করে আদেশ প্রদান করতে পারবে। এবং লাস্টের লাইনটা, বলপূর্বক বা অন্যায়ভাবে বেদখল হওয়া পক্ষকে দখল পুনর্বহালের করতে পারবে। না থাকলে বাইসে গেছেন, পড়া লাগলো না। এখানে দুইটা বিষয় শুনেন, আমরা যখন লিখিত পড়বো তখন দুইটা এই জায়গার সমস্যামূলক প্রশ্ন সলভ করতে দুইটা সাবসেকশন লাগবে, 145-4 আর 145-6। 4 আর 6 এর পার্থক্য বোঝায়। 145-4 বলছে যে ম্যাজিস্ট্রেট দেখবে যে 2 মাস পূর্বে কে দখলে ছিল, 2 মাসের মধ্যে যে দখলে ছিল সেই প্রকৃত দখলকার। এটা হলো কত? 145-4। আর সে যদি বেদখল হয়ে থাকে তাহলে তার দখল কি ফিরাই দিবে। আর বেদখল না হয়ে থাকলেও তারা বলবে যে তুমি ততদিন পর্যন্ত ওই দখলে থাকবা যতদিন পর্যন্ত তোমার আইনগত পন্থায় উচ্ছেদ করা না হচ্ছে। আবার বলি, 2 মাস মামলা করার 2 মাস পূর্বে যে দখলে ছিল সেই প্রকৃত দখলকার, তাতে সে দখলে থাক বা বেদখলে হোক, বুঝেন কিনা? মানে আমি বেদখল করছি, বেদখল আর 2 মাসের মধ্যে মামলা করছি, আদালত তদন্ত করে দেখলো, অনুসন্ধান করে দেখলো যে আমার 2 মাসের মধ্যে বেদখল করছে, তাহলে আমার এই প্রকৃত দখলকার হিসেবে কি করবে? বিবেচনা করবে। এটা হলো 145-4। এখন আমারে দখলকার হিসেবে বিবেচনা করলো, কিন্তু আমি কি ওই সম্পত্তির দখলে আছি? নাই, আমার তো 2 মাসের মধ্যে কি করছে? বেদখল করছে। তাহলে ম্যাজিস্ট্রেট ওই দখল আমারে কি দিবে? ফিরাই দিবে। ফিরাই দিয়া বলবে যে তুমি এই জমিতে ততদিন থাকবা যতদিন পর্যন্ত তোমার আইনগত পন্থায় বেদখল করা না হচ্ছে। এটা হলো 145-6। 4 আর 6 এর পার্থক্য বুঝছেন? এটা ইম্পর্টেন্ট। আর একটা এখানে জবেদা খাতুনের অন্য মামলার কথা বলছে, যেটা মনে রাখবেন যে 145 ধারায় সত্য দেখার কোনো সুযোগ নাই। 145 মানে হলো দখল বেদখল, এ জায়গায় সত্য বা দলিল দেখার কোনো কি নাই, সুযোগ নাই। জেনে রাখা ভালোতে চলে আসেন। জেনে রাখা ভালো 2 নাম্বার পয়েন্টটা দেখেন, 145 ধারা অনুসারে কোন কার্যধারার, আন্ডারলাইন করবেন, কোন পক্ষ মৃত্যুবরণ করলে ম্যাজিস্ট্রেট মৃতের প্রতিনিধিকে উক্ত কার্যধারায় পক্ষভুক্ত করতে পারে
অতঃপর অনুসন্ধান চলমান থাকবে। তবে এই কার্যধারার উদ্দেশ্যে যদি প্রশ্ন উঠে যে মৃত ব্যক্তির বৈধ প্রতিনিধি কে, সেই ক্ষেত্রে মৃতের বৈধ প্রতিনিধি হিসেবে দাবিকারী সকল ব্যক্তিদের পক্ষভুক্ত করা যাবে। একটু শুনেন, ফৌজদারি মামলায় ভাই আসামি মারা গেলে মামলা বাতিল, আসামি মারা গেলে মামলা বাতিল, আর যদি বাদী মরে মামলা চালানো যাবে। আর দেওয়ানি মামলায় বাদী মারা যাক বিবাদী মারা যাক, বৈধ প্রতিনিধি কি হয়? পক্ষভুক্ত হয়। এখন এই মামলা ফৌজদারি মামলা, কিন্তু এর স্বভাব চরিত্র দেওয়ানির মতো, এই কারণে এটার বলে আধা দেওয়ানি এখতিয়ার বা কোয়াসি সিভিল জুরিডিকশন। পুরুষ মানুষ কিন্তু আচার ব্যবহার মেয়েলি। বুঝতে পারছেন বিষয়টা এরকম যে এর 145 হলো কি ফৌজদারি মামলা, কিন্তু এর কিছু বিষয় কিসের মতো? দেওয়ানির মতো। যে পক্ষরা মারা গেলে পক্ষভুক্ত হওয়ার সুযোগ আছে। 145-এর মামলায় শাস্তির কোনো ব্যবস্থা নাই, শুধু ওই যে দখল বোঝানো হয়। এই কারণে আমরা যখন লিখিততে যাব ওই জায়গায় একটা প্রশ্নই আছে যে 145 ধারা হলো প্রায় 145 ধারা হলো প্রায় দেওয়ানি এখতিয়ার, আলোচনা করো। বুঝতে পারছেন? তাহলে যদি আপনাকে বলে পরীক্ষায় যে প্রায় দেওয়ানি এখতিয়ার বলতে কোন ধারার মামলাকে বোঝায়? 145। স্থাবর সম্পত্তি, জি, শুধুমাত্র স্থাবর সম্পত্তি না, স্থাবর সম্পত্তি তো আপনার দখল ফিরাই দিচ্ছে বা আপনার ঘোষণা করতেছে, এ জায়গা তো কারোর শাস্তি টাস্তি দিচ্ছে না। সো এটা একটা দেওয়ানির নেচার, ক্যারেক্টারিস্টিক, বৈশিষ্ট্য। তারপরে কায়মোকাম আছে দেওয়ানির বৈশিষ্ট্য। বুঝছেন? এ জায়গা দখল বেদখল দেখা হচ্ছে, দেওয়ানির বৈশিষ্ট্য। কাউরে শাস্তি দেওয়া হচ্ছে না, দেওয়ানির বৈশিষ্ট্য। বাট মামলা হচ্ছে কি? ফৌজদারি। আচ্ছা, 145 ধারায় বিষয়বস্তুর কোন দেখেন 145 পরের পয়েন্টটা, 145 ধারা বিষয়বস্তুর কোন সম্পত্তির ফসল বা অন্য কোনো উৎপন্ন দ্রব্য দ্রুত বা প্রাকৃতিকভাবে নষ্ট হতে পারে, তাহলে ম্যাজিস্ট্রেট উক্ত সম্পত্তির যথাযথ হেফাজত বা বিক্রয়ের আদেশ দিতে পারে এবং অনুসন্ধান সমাপ্ত হওয়ার পর উক্ত সম্পত্তি বা সেটা বিক্রয় দরকার নাই। তারপরেরটা দেখেন, পরেরটাও দরকার নাই। লাস্টের পয়েন্টটা দেখেন, ফৌজদারি কার্যবিধির 145 ধারায় ম্যাজিস্ট্রেট প্রায় দেওয়ানি এখতিয়ার প্রয়োগ করে। দেখছেন? ফৌজদারি কার্যবিধির 145 ধারা কার্যক্রম কোনো ফৌজদারি কার্যক্রম না। 145 ধারা গৃহীত কার্যক্রম প্রায় নির্বাহী কার্যক্রম, যার উদ্দেশ্য হলো গণশান্তি ভঙ্গ প্রতিরোধ করা। সো এখানে বিগত বছরে একটা প্রশ্ন আসছিল গতবার 2023 সালে, গতবারের আগের বার, দা কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898 145 ধারা অনুসারে কার্যধারায় প্রতিপক্ষ মারা গেলে কি হবে? মৃতের প্রতিনিধিরা পক্ষ হতে পারে। সেলফ প্র্যাকটিসের প্রশ্ন সব পড়ে ফেলবেন। আর বিরোধী বিষয় ক্রোক করা 146। এই শুনেন, ক্রোক করে কখন জানেন? যদি উনি তদন্ত অনুসন্ধান করে দেখে কেউই দখলে নাই, কেউই দখলে নাই, তাহলে ক্রোক করবে কত ধারায়? 146। ওই যে একটু আগে লেখাইছি না যে ক্রোক এবং রিসিভার নিয়োগ অষ্টআশি কত? 146। তাহলে কেউই যদি দখলে না থাকে তাহলে ক্রোক করবে কততে? 146। আর রিসিভার নিয়োগটা দেখেন 146-এর 2, রিসিভারও নিয়োগ করবে কততে? 146-এর 2। 148-এ আসেন, স্থানীয় অনুসন্ধান বা লোকাল এনকোয়ারি। একটু এ জায়গায় আপনি একটা কথাই লেখেন, এত পড়া লাগবে না। লেখেন যে স্থানীয় অনুসন্ধানের, একটু লেখেন স্থানীয়, একটু লেখেন স্থানীয় অনুসন্ধানের আদেশ দিবে জেলা ম্যাজিস্ট্রেট। স্থানীয় অনুসন্ধানের আদেশ দিবে জেলা ম্যাজিস্ট্রেট, কিন্তু স্থানীয় অনুসন্ধান করবে নির্বাহী ম্যাজিস্ট্রেট। কিন্তু স্থানীয় অনুসন্ধান করবে নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমার মাহবুব সাহেব তো আসে নাই, দাড়িওয়ালা মাহবুব ভাই। মাহবুব ভাই মাঝে মাঝে এসে বলে, স্যার আমি তো পড়ি নাই, তাহলে আপনার কোর্স ফি দেবো কা? মানে উনি আমার কাছে ভর্তি হয়ে বলে যে আমি পড়ি নাই স্যার, আমি তো পড়ি নাই। অথচ উনি আমার কাছে পড়ার উদ্দেশ্যে এই গোপালগঞ্জে ভাড়া থাকে, উনি আসলে বাসায়ও থাকে না,
কোটালীপাড়া থেকে, বাড়িওয়ালারে 4,000 করে টাকা দেয়, কিন্তু আমার কাছে পড়ে না, এই কারণে আমারে দেবে না। তো গতকাল আমার অনলাইনে আরেকজন আছে, সে মাহবুবরেও ছাড়াই গেছে। সে আইসা গতদিন বলতেছে, স্যার আপনার কাছে আমি 4-5 দিন পড়ছি, 7,000 টাকা দিছিলাম, 1,000 রাখেন আর 6,000 আমার এখনই বিকাশ করেন। রিফ্রেশমেন্টের দরকার আছে, এই কারণে আপনার এই কথা বলা আর কি, যে মাহবুব না, মাহবুবের চেয়েও আছে, সারানোর লোক আছে। আচ্ছা দেখেন, তাহলে আমি স্থানীয় অনুসন্ধান বা লোকাল ইনকোয়ারির যে তথ্যটা মনে রাখবো, পরীক্ষায় প্রশ্ন আসবে যে স্থানীয় অনুসন্ধানের আদেশ দিবে কে, জেলা ম্যাজিস্ট্রেট। করবে কে? তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট কি স্থানীয় অনুসন্ধানের আদেশ দিতে পারে? পারে না। এইটুক খেয়াল করে, এতটুকুই জেনে রাখা ভালো। দেখেন, 144 থেকে 148 ধারা পর্যন্ত ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত সকল আদেশের বিরুদ্ধে দায়ের আদালতে রিভিশন করা যায়। আপনি রিসিভার নিয়োগ করুক, রিভিশন, ক্রোক করুক, রিভিশন, লোকাল ইনকোয়ারি করুক, রিভিশন, 145 এর আদেশ দেখ, রিভিশন, 144 এর আদেশ দেখ, রিভিশন। ঠিক আছে? রিভিশনের অবশ্যই তামাদি মেয়াদ আছে। আপিলের যে তামাদি মেয়াদ, রিভিশনেরও সেই তামাদি মেয়াদ। বিগত বছরের প্রশ্ন দেখেন, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898 বিধান অনুসারে ভূমি সংক্রান্ত বিরোধের কারণে শান্তিভঙ্গের আশঙ্কায় কোনো প্রকৃত সম্পত্তিতে রিসিভার নিয়োগ করবে কে? এখানে উত্তর হলো যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখন আমরা জানি যে 145 এর সকল আদেশ টাদেশ জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট দুইজনই পারে, কিন্তু এখানে একটা বিষয় খেয়াল কইরান যে রিসিভার নিয়োগের আদেশ দিতে পারে শুধুমাত্র কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখন নির্বাহী ম্যাজিস্ট্রেটই আবার জেলা ম্যাজিস্ট্রেট, বাট এই জায়গা স্পেসিফিক ভাবে উত্তর হবে কি? নির্বাহী ম্যাজিস্ট্রেট। যদি নির্বাহী ম্যাজিস্ট্রেট না থাকতো তাহলে উত্তর হতো কি? জেলা ম্যাজিস্ট্রেট। বিগত বছরের যত প্রশ্ন আছে পড়ে ফেলবেন, বিশেষ করে সেলফ প্র্যাকটিসের 4 নম্বর প্রশ্নটা দেখেন। বিরোধীয় বিষয়বস্তু বা সেটার নিকট কোনো প্রকাশ্য স্থানে 145 ধারা আদেশের কয়টি কপি লটকিয়ে দিতে হবে? এই জায়গায় বলছে সর্বনিম্ন কয়টা? একটি। আর যে প্রশ্ন আছে সব পড়ে ফেলেন। আর একটু লিখে রাখেন যে 145 ধারা আদেশ ভঙ্গ করলে 188 ধারায় দণ্ডিত হবে। 145 ধারা আদেশ ভঙ্গ করলে দণ্ডবিধির 188 ধারায় দণ্ডিত হবে। একটু এখানে একটা টাইটেল লেখেন, ওই কাগজটা আপনাদের পড়ার প্রয়োজন নাই, দুইটা দুইটা লাইন লেখেন। লেখেন আমলযোগ্য অপরাধ প্রতিরোধে, আমলযোগ্য অপরাধ প্রতিরোধে আমলযোগ্য অপরাধ প্রতিরোধে পুলিশের পদক্ষেপ। ত্রয়োদশ অধ্যায় মানে 13 অধ্যায়। কত অধ্যায়? 13 অধ্যায়। 13 অধ্যায়। ব্র্যাকেটে লেখেন 149 থেকে 153। একশো স্টার দিয়ে লেখেন 153 ধারাটা লেখেন 153। 151 কিন্তু ওই জায়গায় লেখাইছিলাম, মনে আছে? যে আমলযোগ্য অপরাধ প্রতিরোধে গ্রেফতার করতে পারে কত ধারা? 151। আর একটা ধারা লাগবে, লেখেন স্টার দিয়ে লেখেন 153 ধারায়, 153 ধারায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাটখারা নিক্তি ইত্যাদি আটক করতে পারে।
একটু শুনেন। আমলযোগ্য অপরাধ প্রতিরোধে পুলিশের যে ক্ষমতা রয়েছে ত্রয়োদশ অধ্যায়ে, এর ভিতরে 151 ধারায় আছে পুলিশ আমলযোগ্য অপরাধ প্রতিরোধে যে কাউকে গ্রেফতার করতে পারে 151। আর থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা সে তার অধিক্ষেত্রের মধ্যে বিভিন্ন ব্যবসায়ের স্থানে যে ওই যে যে আমরা যে ওজনের যে মেশিন আছে, দাড়িপাল্লা আছে, পরিমাণ আছে, এগুলো ঠিকঠাক আছে কিনা এগুলো পরীক্ষা করে যদি দেখে যে ভেজাল আছে, তাহলে এগুলো আটক করতে পারে। আটক করে নিকটস্থ ম্যাজিস্ট্রেটে জানাবে। এই সবকিছুই আছে কততে? 153। সো আজকে আপনাদের এতটুকুই। আগামীকাল সকালে আসেন। আগামীকাল সকালে আমরা যা পড়বো এই জায়গা থেকে হলো প্রশ্ন কিলবিল কিলবিল করে। এই 154 থেকে 265 এই অংশটুকু হলো এখান থেকে 7, 8টা, 10টা প্রশ্ন পেতে পারেন। সো আবার ফৌজদারি কার্যবিধির একেবারে কোরও এটা, মানে একেবারে আসল জিনিস। মামলা কোন জায়গা করা যায়, পুলিশ তদন্ত কেমনে করে, 164 কে করে, আর তারপরে ইউডি কেস কে করে, পুলিশ রিপোর্ট কি, আমলে নেয় কত ধারায়, তদন্ত কত ধারায়, ডিসচার্জ কি, খালাস কি, চার্জ কি, এই সব আছে এই জায়গায়। তো খুবই গুরুত্বপূর্ণ লেকচার। আগামীকাল সকাল 8টায় পড়া আছে, চলে আসবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।